সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবের আড্ডা। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে এবং আজকে ভীষণ মজাদার, ভীষণ সুন্দর এবং আমার মনে হয় খুবই প্রয়োজনীয় একটা বিষয় নিয়ে আজকের আড্ডা। আজকে হলো একটা বিষয় আছে পরিবারের সমর্থন। মোটামুটি এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণাটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং তাতে যদি পরিবারের সমর্থন এসে যায় তাহলে কিন্তু কাজটাও সহজ হয়ে যায় এবং যে কোনো কঠিন কাজকেও বেশ মনে হয় যে বেশ সুন্দর এবং মজার একটা কাজ আমরা করতে যাচ্ছি। তো সেই বিষয়ে আজকে কথা হবে। আমাদের আজকের বিষয় পরিবারের সমর্থন, আর সেটা নিয়ে কথা বলতে আমরা ডেকেছি তিনজন বন্ধুকে। তিনজন বন্ধুর সাথে চলুন পরিচয় করিয়ে দিই আপনাকে। শুরুতেই আমাদের সাথে আছেন আলেয়া জামান, তিনি একজন উদ্যোক্তা ও সমাজসেবী। স্বাগত আপনাকে। ধন্যবাদ। আমাদের তার পাশে বসে আছেন ইসরাত জাহান লাসমি, তিনি সাবেক বিজনেস ডেভেলপমেন্ট অফিসার, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। তার পাশে আছেন সাবিনা ইয়াসমিন, উনি আছেন হেড অফ লিগ্যাল হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি। অনেক অনেক স্বাগত। ধন্যবাদ আপনাকে। আমাদের অনেক বন্ধুরা আছেন যারা আমাদেরকে এখন দেখছেন। তিনজন বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেবার পরে আপনাদেরকেও জানিয়ে দিতে চাই এই আয়োজনে কিন্তু আপনাদেরকেও আসতে হয়। লেডিস ক্লাব মানে অনেক লেডিস একসাথে আমরা আড্ডা দিচ্ছি, অনেক নারীদের একত্রে আমাদের সমারোহ হয়ে যাচ্ছে, একদম মিলন মেলার মতো প্রতিদিনকার। প্রত্যেক দিন সন্ধ্যে 6টা থেকে 7:30 পর্যন্ত আমরা এই আড্ডা দিয়ে থাকি এবং প্রত্যেক দিনই আমরা নতুন একটা বিষয়ে কথা বলি। আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না এবং পরিবারের সমর্থন নিয়ে আমাদের স্টুডিওর বন্ধুরা কি ভাবছেন সেগুলো তো শুনবই। আপনারাও যুক্ত হয়ে যাবেন। স্ক্রিনে দেখানো জুমের আইডি এবং পাসওয়ার্ড ফলো করে দ্রুততার সাথে তাড়াতাড়ি করে চলে আসুন। আমাদের সাথে আলেয়া জামান যুক্ত হয়েছেন এবং তিনি যেহেতু উদ্যোক্তা এবং সমাজসেবী, আমি একটু আপনার উদ্যোগ নিয়েও জানতে চাই এবং কি কি সমাজকর্মের সাথে এখন নিজেকে সংযুক্ত রেখেছেন সেই বিষয়টাও শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে উদ্যোক্তা হয়েছে আমি সেই 2009 সাল থেকে। তখন থেকে আমি একটা বুটিক্সের বিজনেস করছি। প্রথমে দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করতাম, তারপরে ইন্ডিয়াতে যাই একটা এক্সিবিশন মানে রিপ্রেজেন্ট করার জন্য দেশকে, আমাদের একটা চেম্বারকে। আমি ঢাকা ওমেন্স চেম্বারের সাথে জড়িত আছি। তো ওইখানে যাওয়ার পর থেকে তারপর আমি ইম্পোর্টেড প্রোডাক্ট নিয়েই কাজ করি। তো আলহামদুলিল্লাহ সফলতার সাথে এই পর্যন্ত কাজ করে যাচ্ছি। আর অনেক দিনই শখ ছিল যে একটা ইভেন্ট ক্রিয়েট করব, যে অনেক মেয়েরা আছে কি যে গুলশানের মতো জায়গায়, পশ জায়গায় তারা অনেক হাই রেঞ্জের জন্য ইভেন্ট করতে পারে না। তো আলহামদুলিল্লাহ সেই স্বপ্নটাও আমার পূরণ হয়েছে। আমি আজকে 7টা ইভেন্ট অলরেডি নামিয়ে ফেলেছি। আগামীকাল থেকে আমার একটা ইভেন্ট আছে গুলশান লেকচার হোটেলে এবং আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাচ্ছে। 50+ স্টলার মানে নারী উদ্যোক্তা এখানে আমার সাথে কাজ করছে এবং স্বতঃস্ফূর্তভাবে সবার যে সাপোর্টটা পাচ্ছি আলহামদুলিল্লাহ। আসলে অল্প সময়ের মধ্যে যে আমার এতগুলো স্বপ্ন পূরণ হয়ে যাবে, আমি নারীদের পাশে এভাবে দাঁড়াতে পারবো, সেটা মানে ইটস আ ড্রিম। আমার কাছে এটা মনে হচ্ছে যে একটা স্বপ্নের মতো। বাট আমি যে তাদেরকে নিয়ে কাজ করছি কন্টিনিউ, তাদের সাপোর্ট গাড়ি দিয়ে আসতে আসতেও মনে হয় কতজনের ফোন অ্যাটেন্ড করতে হয়েছে, আপু কখন আসবো, কীভাবে কী করবো, মানে তাদের সাথে যে কোঅপারেট করা, তাদেরকে পাশে রাখা এবং সহযোগিতা করা। অ্যাজ আ বিজনেসম্যান হিসেবে আমি যেভাবে কাজ করে এগিয়ে এসেছি ঠিক সেইভাবে আমি আমার যতগুলো পার্টিসিপেন্ট আছে তাদেরকে ওইভাবে আমি গাইডলাইন করি এবং আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমি ইভেন্টগুলো করছি, সাকসেসফুলি হচ্ছে এবং যারা একটা করছে তারা এই পর্যন্ত আমার সাথে যুক্ত আছে এখনো। চমৎকার। একসাথে অনেক কিছু কাজ, আপনার স্বপ্ন নিয়ে এগোনো এবং খুব করে চাইছিলেন বলেই হয়তো একটা বই আছে দ্য অ্যালকেমিস্ট, ওখানে পাওলো কোলহো বলছেন যে যদি আপনি কিছু খুব করে পেতে চান তাহলে পুরো পৃথিবীর সবকিছু সেটা যেন আপনাকে পেতে সাহায্য করবে এবং সেটাই আপনার ক্ষেত্রে হয়েছে। সেটাই হয়েছে। হ্যাঁ, বাহ, চমৎকার। আরো শুনবো এই বিষয়ে। আমরা লাসমি আপুর কাছে আসি। তিনি হলো ব্যাংকিং করছিলেন এবং সেখানে সাবেক ছিলেন বিজনেস ডেভেলপমেন্ট অফিসার হিসেবে। তো এই কাজের সাথে সংযুক্তি আসলে কখন থেকে শুরু হলো বা এখন কি নিয়ে ব্যস্ততা, এই সব নিয়ে একটু শুনতে চাই। ধন্যবাদ আপু। বেসিক্যালি হচ্ছে আমি বেশ অনেক দিন আগে থেকে জব সেক্টরে আছি। ব্যাংকিং সেক্টরে আমার 3 বছরের মতো কাজ করা হয়েছে। সেখানে আসলে আমি ওই সেক্টরটাতে এত বেশি ব্যস্ততা ছিল যে আমার মনে হচ্ছিল যে
একটু কমিয়ে আনাটা আমার জন্য একটু দরকার ছিল পরিবারকে সময় দেওয়ার জন্য। তো ওখান থেকে আসলে ওটা একটা ফরেন ব্যাংক যেহেতু সেখানে কাজের প্রেশারটা একটু ডিফারেন্ট অন্যান্য ব্যাংকের থেকে। তো আমি আসলে এক সময় মনে হলো যে না, আমার একটু নিজেকে একটু টাইম দেওয়া, একটু পরিবারকে, ওইটা আমার ইচ্ছে থেকে আসলে। আমার ছোটবেলা থেকে বেড়ে ওঠাটা আসলে পরিবারের সমর্থনটা এত বেশি ছিল যে আমার কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়নি। আমার যখন যেটা ভালো লেগেছে ওভাবে আর কি আমাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। তো এখন আসলে চাচ্ছি একটু নিজের মতো করে, যে আপু বললেন, বা নিজের মতো করে কিছু একটা করার ইচ্ছা আছে, মানে সেটা বিজনেস হোক, সেটা ফ্রিল্যান্সিং হোক, মানে এইটা নিয়ে এখন ভাবছি। পাশাপাশি পরিবারকে একটু সময় দিতে চাচ্ছি, এগুলো নিয়ে এখন আর কি চিন্তাটা আছে। এটাও চমৎকার। আসলে আমার মনে হয়েছে যে পরিবারকে সময় দেয় এবং পরিবারকে গুছিয়ে রাখাটা, এটা তো একদম ফুল টাইম একটা জব, তাই না? তো এখান থেকে কিন্তু ছুটির দিনও পাওয়া যায় না এবং বেশ বড় একটা দায়িত্ব। এবং আমি নিশ্চিত যে আপনি যখন ব্যাংকিং ছেড়ে পরিবারে পুরো সময় দেওয়া শুরু করলেন, তখন দেখলেন এটাও কোনো অংশে কম নয়, খুব কঠিন একটা বিষয়। সেই বিষয়ে আপনাকে অবশ্যই সাধুবাদ জানাতেই হবে। এবং তার পাশে সাবিনা ইয়াসমিন আছে, তিনি হেড অফ লিগ্যাল, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি। বেশ কঠিন একটা জায়গা, ঢাকা স্টক এক্সচেঞ্জ শুনলেই যেন একটু হার্টবিটের পরিবর্তন হয়। তো সেরকম একটা জায়গায় হেড অফ লিগ্যাল, কত বড় দায়িত্ব এবং সেখানে আসার ব্যাপারটা একটু শুনতে চাই। আচ্ছা, প্রথমত আমি পড়াশোনার শুরুর ব্যাপারটা বলি। যখন আমি এইচএসসি কমপ্লিট করি, তো ল নিয়ে পড়বো এই ধরনের কোনো প্ল্যান আমার ছিল না। আমি একটু ডিফারেন্ট কিছু ভাবছিলাম, অন্য সাইডে পড়বো, মানে কোনো ডিসিশন নিচ্ছিলাম না, বাট ভাবছি। তো ওই সময় আমার ভাইয়া বললেন যে আমার মনে হয় তোর ইন্ডিপেন্ডেন্ট কোনো সাবজেক্ট চুজ করা উচিত, তুই ল পড়। দেন আই সেড ওকে, ভাইয়া বললো ট্রাই করি। দেন লয়ে ট্রাই করা, আমি এলএলবি অনার্স কমপ্লিট করি, দেন এলএলএম করি। দেন আমি সেকেন্ড একটা এলএলএম করেছি ইউকে থেকে, এবং পরবর্তীতে মেম্বার অফ বাংলাদেশ বার কাউন্সিল। দেন আমি প্র্যাকটিস শুরু করি হাইকোর্টে, এবং আমি হাইকোর্টের একজন আইনজীবী। তো এইভাবেই চলছিল বেশ কয়েক বছর। তো আমি এই আপুর সাথে কিছুটা সহমত। দেখা যায় আমরা যখন যারা কোর্টে প্র্যাকটিস করি, তো কোর্টে কাজ করতে করতে হয় যে সময়ে দেয়াটা হয়ে ওঠে না। হ্যাঁ, এমনও হতো যে আমার ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হচ্ছে, আমাকে অনেক লেট নাইট বাসায় যেতে হচ্ছে, কারণ কমিটমেন্ট আমাদের প্রফেশনে সবচেয়ে বড় একটা ব্যাপার। এবং সময়টা কখন থেকে কোথায় চলে যাচ্ছে, কতক্ষণ সময় দিতে হচ্ছে, কোনো ঠিক ঠিকানা নেই। হয় যে এমনও এক্সাম্পল আছে, আমার সিনিয়রের, ওনার মা মারা গিয়েছেন, ওয়ারেজ উনি কোর্টে হিয়ারিং করছেন। আমাদের প্রফেশনে এটা অনেক কমন সবার জন্য। সো কমিটমেন্ট আমাদের বড় একটা অ্যাসেট। দেখা যায় আমাকে মানে যেভাবেই হোক, কারণ আমার কাজের জন্য আমার ক্লায়েন্টের যদি ক্ষতি হয়, সেটা আসলে আমরা জবাবদিহি করতে চাই না। তো দেখা যায় ওখানে রেসপন্সিবিলিটিস অনেক বেশি। তো চলছিল বেশ, হঠাৎ করে প্ল্যান করলাম যে ওকে ফাইন, আমার মনে হয় কর্পোরেটে একটু ব্যাক করা উচিত, একটু ব্যস্ততা থেকে একটু টার্ন করি। দেন আমি মানে দু এক জায়গায় অ্যাপ্লাই করি, এটা তো ফর্মাল প্রসিডিওর অ্যাপয়েন্টমেন্টটা। দেন আমি ঢাকা স্টক এক্সচেঞ্জে জয়েন করি 2016-এ। এখন পর্যন্ত সেখানেই আছি হেড অফ লিগ্যাল হিসেবে। বাহ, বেশ একটা সুন্দর জার্নি। এবং অনেকেই যারা এই পেশায় নিয়োজিত হতে চাইছেন বা জানেন না যে কি আসলে পড়ে কোথায় কোথায় আমাকে যেতে হবে, আপনার কাছ থেকে একটা গাইডলাইন পাওয়া গেল। তো সেক্ষেত্রে আমি আরেকটা বিষয় নিয়ে আসতে চাই। যখন আপু উদ্যোগ শুরু করলেন এবং সাথে দেখা যাচ্ছে এখন একজন পুরো দস্তুর এন্টারপ্রেনার হয়ে গেছেন, ইভেন্ট অর্গানাইজ করছেন, যেটা কিনা খুব বড় একটা দায়িত্ব। ইভেন্ট কিন্তু নারীরা সবসময় মনে করেন যে আমি ইভেন্ট প্ল্যানার হতে পারবো, কিন্তু যখনই ইভেন্ট প্ল্যানিং করতে যেতে হয়, ঘর গোছানো থেকে অনেক বড় একটা দায়িত্ব। এবং একসাথে এত মানুষকে ম্যানেজ করা, কাজ ম্যানেজ করা খুব কঠিন একটা বিষয়। তো পরিবারের সমর্থন আপনার কাজে, উদ্যোগের ক্ষেত্রে কেমন ছিল? এটাই হচ্ছে মেইন, যে পরিবারের সমর্থনটা আমি এত পেয়েছি যে আল্লাহর কাছে অশেষ রহমত, যে আমার ছেলে, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, মানে আমার ফ্যামিলিতে আছে 5 জন, আমার 2 মেয়ে 1 ছেলে আর আমার হাজব্যান্ড। মানে আমার ফুল ফ্যামিলিটা হচ্ছে একটা টিম আমার ক্ষেত্রে, যে আমরা একটা টিম ওয়ার্ক করি। আমি একটা সেক্টর সামাল দিলে আরেকটা সেক্টর সামলাচ্ছে হচ্ছে আমার হাজব্যান্ড, আরেকটা সেক্টর সামলাচ্ছে আমার ছেলে। এইভাবে আমরা টিম ওয়ার্ক করে কাজ করি। এবং পরিবারের সমর্থন আল্লাহর অশেষ রহমতে আমার ফুল ছিল, এবং এত সাপোর্ট ছিল বিধে আমি এত অল্প সময়ে
এত পরিমাণে এত সাকসেস আনতে পেরেছি আমার ইভেন্টের ক্ষেত্রে। বিজনেসটা যদিও আমি একা করেছি, ওইটাতে আমি তাদের কারো হেল্প নেই, বাট ইভেন্টের ক্ষেত্রে আমার মানে সবাই আমাকে সাপোর্ট করেছে। যখন বললেন যে আমি ইভেন্ট অর্গানাইজ করতে চাই এখন থেকে, কি বললো সবাই প্রথমে? সবার প্রথমে আমার হাজবেন্ড, ওকে যদি পারো করো, আর আমার ছেলে বলে মাম ইউ ক্যান, তুমি পারবে, তুমি ছেলে আরো বেশি কনফিডেন্ট না, তুমি পারবে, তুমি স্টার্ট করো, আমরা আছি। সত্যি কথা বলতে যে সবখানে যেখানে আমি থেকে গিয়েছি সেখানে হয় আমার হাজব্যান্ড আমাকে পিক করেছে, না হয় আমার ছেলে পিক করেছে, না হয় মেয়ে পিক করেছে, একভাবে না একভাবে আমাকে সুন্দরভাবে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছে। এবং ছেলে মেয়েরা মাকে এমনিও সুপার ওম্যান ভাবে না, যে না মা সব পারে, মা কেন পারবে না, তাই না? এটা তো একটা কমন, আমার ফ্যামিলিতে আমাকে আমার মেয়েরা আমার ছেলে এই নামেই ডাকে, সুপার ওম্যান, তাই তো, তাই ডাকে। বাহ, চমৎকার। তো এটা আসলে ছেলে মেয়েরা আসলে এই ব্যাপারটা মাকে আসলে ওই ক্যারেক্টারে দেখে এই কারণে যে কারণ যে কোনো অসুবিধা হোক, মা যত কাজেই নিয়োজিত থাকুক না কেন, পরিবারে বাচ্চাদের যদি কোনো সমস্যা হয়, মা কিন্তু একেবারে পুরো পৃথিবী উল্টে হলেও প্রবলেমটা সলভ করে দেয়, তাই না? এরকম ঘটনা অনেক হয়েছে, যে অনেক ঘটনা এরকম আছে যে বাচ্চা কোনো বিপদে পড়েছে বা ওকে মানে কোনো ট্র্যাপে ফেলা হয়েছে, আমি আর আমার হাজবেন্ড দুইজন যা হয় যা করতে হয় করব, বাট বাচ্চাকে তো ওখান থেকে পিক করে আনতে হবেই, এবং ফাইট করে হোক ইয়া করে হোক, স্কুলে অনেক সময় এই প্রবলেমগুলো হয়, একেবারে দুইজনই এরকম ভাবে ফাইট করেছে যে প্রিন্সিপাল শুদ্ধ চুপ হয়ে যেতে বাধ্য। আই নো আমি রাইট, আমি যখন রাইট তখন কেউ আমাকে রং প্রুফ করতে পারবে না, আমার বাচ্চা যখন রাইট তখন আমি তার পাশে 100% দাঁড়াবো, বাট যদি সে রং হয় সেই ক্ষেত্রে আমি তাকে কখনোই সাপোর্ট করব না। হ্যাঁ, সেটা আবার একটা অন্যরকম প্যারেন্টিং, সেটা আমার ফ্যামিলিতে মানে খুব স্ট্রিক্ট। এই মানে বাহ, চমৎকার। লাসমি আপুর পরিবারের সমর্থন নিয়ে একটু আসি। যখন ব্যাংকিং এ যুক্ত হলেন, আমার মনে হয় যে বেশ কঠিন, ব্যাংকিং এমনিতেই কঠিন, আপনি একটা নামী ব্যাংকের সাথে যুক্ত ছিলেন, সেখানে যখন যেতে হলো বা নতুন করে জবে ঢুকবেন, সেই সময় পরিবারের কি কথা ছিল এবং ছাড়ার সময় পরিবারের কি কথা ছিল, সেগুলো শুনে। আচ্ছা, যেটা হয়েছে আপু, পরিবারের সমর্থনটা যেরকম আমি বাবা বাড়ি থেকে পেয়েছি, আমার বিয়ের পরে এই 5 বছর আমার বিয়ের সময় চলছে, এই 5 বছর আমি আমার শ্বশুরবাড়ি থেকেও সমানভাবে সেই সমর্থনটা পেয়েছি। তো আমার বিয়ের পরেই 2 বছর পরেই আমি ব্যাংকিং সেক্টরে জয়েন করি। তো যেটা হয়েছে যে আমার শাশুড়ি মাকে যখন আমি বললাম ফার্স্টে, মা খুব খুশি হলেন, আমার শ্বশুরবাবু খুব খুশি হলেন, এবং আমার হাজব্যান্ড আসলে আমার সবসময় উনি চান আমি কিছুর সাথে যুক্ত থাকি, মানে কোনো না কোনো কাজের সাথে। একটা প্রোডাক্টিভিটির ভিতর থাকলে কিন্তু ব্রেনটাও খুব সর্টেড থাকে, সেটার জন্য হয়তো সুস্থতার জন্যই হয়তো। এক্স্যাক্টলি, এবং একটা সময় চলে যায়, কেটে যায় এটার মধ্য দিয়ে। তো আমার আসলে সেই সময় যখন এই জার্নিটা, হ্যাঁ আমি আমার বাবা মাকে যখন বলছি, সবাই খুব হ্যাপি ছিল জিনিসটাতে, যে আচ্ছা ঠিক আছে জয়েন করো একটা ভালো ব্যাংক বা কিছু। আমার শাশুড়ি মাও আমার শ্বশুরবাড়ির মানুষজনও খুব সাপোর্ট করেছেন। তো আমি যখন দেখছিলাম যে এত সাপোর্টিভ ফ্যামিলি, এত কিছু আছে, কিন্তু আমি সময় দিতে পারছি না তাদেরকে। মানে আমি সেই সকালবেলা 7টা বাজে বের হচ্ছি, যেহেতু আমাদের একদম অন টাইমে অফিসে যেতে হয়, 9টার পর একদমই, এবং আমার দেখা যাচ্ছে আউট টাইমিংয়ে একটু প্রবলেম হচ্ছে, 8টা 8:30টাও বেজে যাচ্ছে, এবং বাসা আসতে আসতে আমার 9:30 10টা, মানে 9টা 5টা বলা হয় কিন্তু হচ্ছে না, তাই না? একেবারে। এবং সেখানে একটু আটকে নেই, এরপর থেকে আরেকবার শুনবো, একটা বিরতির সময় হয়ে গেছে। গল্প আসলে চলবেই আমাদের লেডিস ক্লাবে, আমাদের গল্পগুলো আরও পরের নানান ঘটনাগুলো জানতে এবং নিজের ব্যাপারে জানাতে থাকবেন আমাদের সাথে। নিয়ে নিচ্ছি একটা বিরতি। বিরতির পরে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আপনারা কোথায় সবাই? বাইরে আমি যখন আসছিলাম তখন আজকে খুব সুন্দর করে একটা ছিটেফোঁটা সুন্দর বৃষ্টি শুরু হয়ে গেছিল, এবং সেইখান থেকেই মনে হচ্ছিল যে আজকে বাড়ি ফিরতে এবং নানান জায়গায় যে যেখানে আছেন না কেন, যদি বাসায় থাকেন খুব এনজয় করবেন, আর বাড়ি ফিরতে যদি দেরি হয় তাহলে আপনারা পথের মধ্যে থেকেও আমাদেরকে অনেকেই যুক্ত হয়ে থাকেন, সেটা স্ক্রিনে দেওয়া আছে, জুমের আইডি এবং পাসওয়ার্ড ফলো করে আপনারা যে কোনো জায়গা থেকে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যুক্ত হয়ে যেতেই পারেন আমাদের সাথে। আমাদেরকে দেখছেন আপনারা টেলিভিশনে আপনাদের, এবং সাথে দেখছেন ফেসবুকে এবং ইউটিউবে। আমরা একটা গল্প শুনছিলাম, আমরা লাসমি আপুর কাছে এসে বলছিলাম যে এই যে যখন ছেড়ে দেওয়ার কথাটা আসলো, যখন যে না আচ্ছা আমি তো সময় দিতে পারছি না, তখন আপনি এই সিদ্ধান্ত নিলেন, এখন পরিবার কি বলছে? আচ্ছা, যখন দেখলাম যে হ্যাঁ আমি আসলেই একদম পরিবারকে সময় দিতে পারছি না, আমার কাছে খারাপ লাগছিল যে আমার জায়গা থেকে তো কিছু রেসপন্সিবিলিটি, কিছু ভালো লাগা, কিছু খারাপ লাগা আছে। খারাপ লাগা বলবো না, মানে
খারাপ লাগছিল ওটাই যে আমি সময় দিতে পারছি না। তো আমি এরপরে ডিসিশন নিলাম, আমার শাশুড়ি মা বা আমার বাসার মানুষকে বললাম যে আমি আসলে এটা কন্টিনিউ করতে চাচ্ছি না। প্লাস হচ্ছে অফিসের প্রেশারটাও খুব আমাকে মানে ইরিটেট করছিল, যে এত বেশি প্রেশার, আমি মানে বাসায় এসে ওই টেনশনটাই মাথায় কাজ করতো। তো সব মিলিয়ে মানে কোনোদিনই কাজের জায়গায় ফেলে আসতে পারছিলেন না, মাথার উপর সেই বোঝাটা সবসময় ছিল। কারণ হচ্ছে বাসায় এসেও আমাকে অনেক সময় ল্যাপটপে অনেক কাজ করতে হয়েছে, দেখা গিয়েছে ক্লায়েন্টদের অনেক সময় অনেক কিছু ছিল যেগুলো আমাকে অনলাইনেও করতে হয়েছে। সো আমি ওই জায়গা থেকে আমার কাছে মনে হলো যে আমার একটু মানে নিজের মতো করে একটু টাইম দেওয়া, পরিবারকে একটু টাইম দেওয়া উচিত। তো এটা নিয়ে আমি যখন করলাম তখন আমাকে ওই যে বললাম যে আপু যেটা কখনোই কোনো কিছুতে প্রেশারাইজ কেউই করেনি। তো আমি যখনই বললাম আমার শ্বশুরবাড়িতে বা বাবার বাসাতে, সবাই বলেছে যে দেখো যেটা তুমি ভালো মনে করো, তবে কাজের মধ্যে থাকলে হয়তো তোমার ভালো লাগবে। তো আমি চিন্তা করেছি যে আমি অবশ্যই কিছু একটা করব, বসে তো থাকবো না, বাট অন্য কিছু মানে যেটা হয়তো আমাকে একটু পরিবার এবং কাজ দুটাতেই আমি সময় দিতে পারি। কারণ এখনও তো অনেক সময় বাকি আছে, আমার জীবনে অনেকটা সময় এখনও দিতে হবে পরিবারকে। তো সেই জায়গা থেকে আর কি আমার ওই চিন্তা থেকে আর কি আমার যখন আপনি যে সময়টা যেভাবে কাটাতে চাইছেন, আপনার মনে হচ্ছে যে আচ্ছা আমি এখন এটা মনে হচ্ছে আমি করি, তো সেটাই আপনি করলেন এবং পরিবারের সমর্থন পেলে যেন আরো একটু ভ্যালিডিটি পাওয়া যায়, আরো একটু নিজের ভেতর ভালো লাগে যে পরিবার আছে তো সাথে আমার, এবং তারা আমি যদি কিছুদিন বসেও থাকি আমাকে তারা ব্যাকআপ দিচ্ছে, তো এটা কোনো অসুবিধা নেই। বেশ চমৎকার। আমরা সাবিনা আপুর কাছে এসে জানতে চাই যে এই যে আপনি বলছিলেন যে ভাইয়ের সাপোর্টের কথাটা, যে ভাই বুঝলেন আপনার ট্যালেন্ট এবং কোথায় আপনার আসলে পড়া উচিত, আর স্কুল কলেজের সময়টাতেও তো বাবা মার সাপোর্ট এবং পরিবারের একটা সাপোর্ট থাকে, তো এই সাপোর্টের ব্যাপারটা একটু শুনি। আমার কাছে মনে হয় আমার লাইফে শতভাগই পরিবারের সাপোর্ট ছিল, শতভাগ। কারণ আমার জন্ম পুরাতন ঢাকায় এবং আমি বেড়েও উঠেছি পুরাতন ঢাকায়। সো পুরাতন ঢাকার মতো একটা জায়গায় থেকে আমরা অনেকটা কনজারভেটিভ, পুরাতন ঢাকার মানুষ। পড়াশোনা স্পেশালি ফিমেলদের এক্সপ্লোর করার জায়গাটা অনেক ছোট, তো কেউ যদি করতেও চায় অনেক বাধা আসে। তো আমার উপরে আসলে কখনোই কোনো বাধা আসেনি। সেটার আমব্রেলাটা বা যেটা যদি বলেন গাছের ঢাল ছায়া ছিল আমার মা আর আমার ভাইরা ছিল। বাবার কথাটা একটু মেনশন করা যাচ্ছে না, বিকজ অ্যাকচুয়ালি আই লস্ট মাই ফাদার অ্যাট আর্লিয়ার অফ মাই এজ। সো বাবার আসলে ভূমিকাটা এখানে, সেই সুযোগটা হয়তো আমার, কিন্তু মা কিন্তু তখন হলো একা হয়ে গিয়েও আপনাকে যে ট্রিমেন্ডাস একটা সাপোর্ট করেছেন, বাবার অভাবটা যে আপনি বোধ করেন, এবং আপনার এখনকার ডেজিগনেশন কিন্তু প্রমাণ করছে যে আপনার মা কিন্তু একলা হাতে এবং ভাইও কিন্তু গার্ডিয়ান হিসেবে বেশ চমৎকার একটা রোল প্লে করেছে। যে আমি এক্সাম দিতে যাচ্ছি, আমার ভাই নিয়ে যাচ্ছে, বা ডেইলি ক্লাসে ডেফিনেটলি নিচ্ছেন না, বাট এক্সাম দিতে যাচ্ছি, ভাই বলছে দাঁড়া আমি তোকে নিয়ে যাচ্ছি। তো তখন মনে হতো অটোমেটিক্যালি আমার এক্সাম খুব ভালো হচ্ছে। মানে এই যে একটা মেন্টাল ব্যাপার, সেটা হচ্ছে মানে বিগিনিং টু এন্ড আমার মনে হয় পরিবারের সমর্থন এবং সাপোর্ট ছাড়া আমি কিছুই না, এবং আজকে পর্যন্ত। এটা আসলে মনে রাখাটাও তো খুব দরকার। অনেক সময় দেখা যায় যে আমরা কিন্তু ছোটবেলা থেকেই পরিবারের সাপোর্ট ছাড়া হয়তো আমরা ঠিকঠাক মতো মানসিক বিকাশ ঘটিয়ে বড়ই হতে পারতাম না। দেখা যেত যে মানুষ আসলে বয়সে হয়তো বেড়ে যায়, কিন্তু মাঝে মাঝে মানসিক গঠনটা অতখানি শক্তপোক্ত হয় না। তো সেটা আসলে ওই পারিবারিক সমর্থনটার অভাবেই হয়তো। তো সেই ক্ষেত্রে আমি জানতে চাই আলেয়া আপুর কাছে, আপনি তো সমাজসেবী হিসেবেও কাজ করছেন, তো অনেককেই তো দেখেন যখন আপনি নানান শ্রেণীর মানুষের কাছে পৌঁছান যে পরিবার সাপোর্ট করছে না, হাজব্যান্ড কাজ করতে দিচ্ছে না, কিংবা বাসা থেকে বলছে না না তুমি এখানে যেও না। তো সেই সব জায়গা থেকে আপনার কাছে একটু জানতে চাই যে এই ধরনের প্যারেন্টস বা এই ধরনের পরিবারের যত সদস্য আছে তাদের জন্য আপনার কি বলবার আছে, এবং মেয়েদের এত সাপোর্ট কেন দরকার? আসলে এটা এতই মানে কষ্টদায়ক একটা জিনিস যে অনেক মেয়েরা আছে, তাদের যে কি পরিমাণ ট্যালেন্ট আসলে এই সেক্টরটাতে না আসলে হয়তো বুঝতে পারতাম না। মানে তারা খুব চায় যে তারা কিছু একটা করুক, সেই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে হাজব্যান্ড না, মানে এখন করা যাবে না, সাপোর্ট দিচ্ছে না, বা মানি একটা বিগ ইস্যু, মানে ব্যাকআপটা নাই, সেই ক্ষেত্রে কি করব। এমনও অনেক মেয়ে আছে যাকে, আমার তো বুটিক্সের বিজনেস, আমি তাদেরকে প্রোডাক্ট দিয়ে দিতাম, তোমরা সেল করো, সেল করে তোমরা তোমার একটা মার্জিন, মিনিমাম একটা প্রফিট মার্জিন রেখে আমি ওদেরকে দিতাম। মানে ইনভেস্ট ওদের না, ইনভেস্ট আমার
ওরা কি করতো, ওটা সেল করে কিছু প্রফিট যেটা করতো মানে সেটা তারা লভ্যাংশটা ওরা রাখতো। নিজেরা রাখতে হ্যাঁ, পারতো। এইভাবে যে কাজ শেখানো, এরকম অনেক মেয়ে আছে যাদেরকে আমি এইভাবে কাজ শিখিয়ে আমার প্রোডাক্ট দিয়ে তাদেরকে আমি বিজনেস শিখিয়েছি, এবং তারা আলহামদুলিল্লাহ মোটামুটি এখন ভালো একটা জায়গায় আছে। আর যে মানে ফ্যামিলির যে সাপোর্ট, হাজবেন্ডদের লুকায় কয়দিন কাজ করা যায়, অশান্তি ঘরের মধ্যে থাকেই, এরকম অনেক দেখেছি, দেখা গেছে অনেক ফ্যামিলি এরকম ভেঙে যায়, কিছু করার নাই। তবে এটা খুব জরুরি যে আমাদের সমাজে যে মেয়েরা আছে তাদের যদি পরিবার সাপোর্ট করে, আপু সত্যি কথা যে আমি তো কাজ করছি এত বছর ধরে, একটু যদি সাপোর্ট পায় না, আজকে আমাদের দেশের মেয়েরা অনেক উন্নত করতে পারতো। এটাই মানে মেয়েরা কিন্তু জন্মগতভাবে মেয়েদের কিছু অতিরিক্ত বৈশিষ্ট্য আছে, যেমন মেয়েরা খুব সহিষ্ণু, এবং দেখা যায় যে মেয়েরা অনেক দৃঢ় প্রত্যয়ী হয়। তো এরকম নানান কিছু বৈশিষ্ট্য কিন্তু আগে থেকেই দেয়া, এবং যত রকম চেঞ্জের ভেতর দিয়ে আসলে একটা নারী দেহ যায়, তো সেটার পরেও যে মেয়েরা দেখা যায় আরো কিছু গুণ ডেভেলপ করে হয়তো সেটার সাথে সাথে। তো এই জায়গাটা যদি একটুখানি সাপোর্ট এসে যায়, তাহলে মেয়েরা কিন্তু পুরো পৃথিবী বদলে ফেলতে পারে, পুরো পৃথিবী বদলে ফেলতে পারে। এবং তাদের মধ্যে আমার মনে হয় যে এক্সট্রা অর্ডিনারি পাওয়ার থাকে, যে ঘর সামলানো, বাহির সামলানো, বিজনেস সামলানো, সব কিছু মেয়েরা করতে পারে। কিন্তু আপনি দেখেন একটা ছেলেকে যদি বলেন সে অফিস করে আসছে, এখন তুমি কিচেনে যাও রান্না করো, সে পারবে? এটা আসলে কঠিন হয়ে যায়। তো 99% ছেলে পারবে না, হয়তো 1% ছেলে পারবে। বাট একটা মেয়ে দেখেন সারাদিন কাজ করে আবার সে ঠিকই ঘরে গিয়ে বাচ্চাটা পড়ছে কিনা, পরীক্ষা কেমন হলো, তাকে একটু পড়াইতে হলে পড়াচ্ছে, তারপর কিচেনের যদি বুয়া না আসে কিচেনে গিয়ে তাকে রান্না করতে হচ্ছে, করছে। মেয়েরা পারে না এমন কি আছে, সবই করছে, কিন্তু সাপোর্টটা দরকার। এটাই, এবং একটুখানি দেখা যায় যে একটু যদি বুঝবার মন মানসিকতা থাকে, যেমন আমি লাসমি আপুর বিষয়টা নিয়ে আমি আসলে ভাবলাম বসে বসে যে লাসমি আপুকে পরিবার এত সাপোর্ট করছে এবং কাজে বলছে যে তুমি যাও, কিন্তু মানে তার থেকে পরিবারে এমন কোনো কাজ আশা করা হচ্ছে না, বলছে যে তুমি তোমার কাজ করো, কোনো অসুবিধা নেই। কিন্তু এই মানুষটাকে একটু সাপোর্টের ফলে সে যেটা ভাবলো যে আমি তো আমার পরিবারকে সময় দিতে পারছি না, অর্থাৎ পরিবার তাকে দিল, সে আবার রিটার্ন করার মন মানসিকতাটা কিন্তু ওখান থেকেই ডেভেলপ করলো। সেই ক্ষেত্রে আরেকটা জিনিস হয়, লাসমি আপুর কাছ থেকে এটার একটু সম্পর্কে মতামতটা শুনি। যেটা হলো একটা কথা আমি ফেসবুকে বা নানান সোশ্যাল প্ল্যাটফর্মে ঘুরঘুর করতে দেখি, সেটা হলো যে পৃথিবী জয় করতে যাও, যেখানে ইচ্ছা সেখানে যাও, কিন্তু ঘরের কাজটা রেডি করে রেখে তারপরে পুরো পৃথিবী জয় করে আসো। এটা আসলে মেয়েদের থেকে চাওয়া হয়। তো এই বিষয়টা নিয়ে আপনার কি মতামত, যে ঘর থেকে পারমিশন দেয়া হচ্ছে কিন্তু ঘরের কাজটাও সামলাতে হবে, একসাথে আপনাকে সবকিছু ম্যানেজ করতে হবে, এই বিষয়টাকে কিভাবে দেখেন? বেসিক্যালি আপু, এই যে আপু যেটা বললেন যে আমাদের আসলে পারিপার্শ্বিকতাটা এমন হয়ে গিয়েছে যে মেয়েদেরকেই সব করতে হবে, এটা কিন্তু আমাদের একটা মানে মাইন্ডসেট হয়ে গিয়েছে, যেটা করতেই হবে, মেয়েরাই করবে। ছেলেরা মানে বাইরের কান্ট্রি দেখেন এটা কিন্তু ওটা ভেদাভেদ করা হয় না, কিন্তু আমাদের দেশে এটা করা হয়। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই জায়গা থেকে আসলে যে পরিবারগুলোতে এই প্রবলেমগুলো হয়, আমার মনে হয় একটু যদি সাপোর্ট করে ফিমেলদেরকে, সেটা মেন্টালি হোক, কাজ দিয়ে হোক, তাহলে অনেক দূর আসলে মেয়েরা এগিয়ে যেতে পারে। আর আমার ক্ষেত্রে আসলে আমি বলবো যে আমি অনেক আগে থেকে আসলে আপু জব সেক্টরে আছি, সেই 2009 থেকে। আমি ফার্স্ট গ্রামীণ ফোনে ছিলাম, দেন দীপ্ত টেলিভিশন, দেন হচ্ছে আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে আসি। তো এই যে একটা লম্বা জার্নি, আমার কাছে একটা সময় পরে মনে হয়েছে কাজ তো অনেক দিন করলাম, প্রায় 8-9 বছরের একটা জার্নি। তো সেক্ষেত্রে আমার তখন আর কি মনে হয়েছে যে না, আমি এখন একটু গ্যাপ দিই, আমার এখন একটু সময় হচ্ছে বাসায় একটু টাইম দেওয়া। আমি যখন বাবার বাড়িতে তো আসলে কোনো প্রবলেমই হয় না মেয়েদের, যেটা কারণ তখন ফ্রিডমলি মেয়েরা কাজ করতে পারে, কিন্তু শ্বশুরবাড়িতে গিয়ে দেখা যায় মেয়েদেরকে অনেক, এই যে আপনি যেটা বললেন যে কাজের ক্ষেত্রে ঘর গুছিয়ে যেতে হবে, সবকিছু করে যেতে হবে, এই একটা বাধ্যবাধকতা থাকে, পুরোটাই ম্যানেজ করতে না পারলে আসলে সে বাইরে কাজ করতে পারছে না। এরকম একটা প্রবলেম অনেক ফ্যামিলি থেকেই অনেক মেয়েদেরকে পড়তে হয়। সো সেক্ষেত্রে আমার আলহামদুলিল্লাহ আপু বলবো যে আমি নিজের থেকে আসলে করতাম, মানে কারণ আমার কাছে মনে হতো যে আমরা তো 2 বোন আপু, সেক্ষেত্রে হচ্ছে যে আমি যদি এক্সপেক্ট করি যে আমার একটা ভাইয়ের বউ, উনি আমার মা কষ্ট করছেন, আমার ভাইয়ের বউ যদি থাকতো তাহলে একটু হেল্প হতো, সেক্ষেত্রে আমার শাশুড়ি মার হতো সেই জিনিসটাই একটু মানে ওটা আমার কাছে ফিল হতো যে আমি যদি ওনাকে একটু হেল্প করি, উনি হয়তো আমাকে বলছেন না, কিন্তু এই যে বলছেন না, এটাই আমার কাছে অনেক বড় একটা হয়ে যায়। মানে আমার কাছে মানে উনি যে আমাকে এত ভালোবাসছেন, সেই জায়গা থেকে আমার তো ওনার কষ্টটা বা উনি যে এত পরিশ্রম করছেন, সেটাতে আমারও কিছু করণীয় আছে।
সো আমার জায়গা থেকে আমি আসলে ওই জিনিসের চিন্তা করেই আসলে করা। বাট যারা আমি বলবো যে যে ফ্যামিলি থেকে চাপিয়ে দেওয়া হয়, আসলে আমি জানি না এটা কেন, আমার কাছে খুব খারাপ লাগে আপু, আমার নিজের কাছেও খুব খারাপ লাগে যে এই জিনিসটা আসলে যদি ভালোবেসে দেওয়া হয় তাহলে কিন্তু দেখা যায় মেয়েরাই আবার নিজ থেকেই সেই ভালোবাসার জায়গা থেকে নিজেরাই করে একদম। কিন্তু যদি চাপিয়ে দেওয়া হয় তখনই আসলে অনেক অনেক কষ্ট থেকে কিন্তু মানুষ অনেক সময় অনেক কিছু থেকে থেমে যায় আসলে। এবং তখন দেখা যায় পরিবারের পরিবেশ যদি সুন্দর না হয়, পরিবার যদি কথায় কথায় আসলে সাপোর্ট না করে বরং উল্টোটা করছেন, সেই ক্ষেত্রে দেখা যায় পরিবারও যখন সমর্থন করছে না, পরিবারও সেই সমর্থনটা ফেরত পাচ্ছেন না, অথচ এটা সুন্দর হতেই পারতো। আমরা এসে সাবিনা আপুর সাথেও কথা বলবো, বাট আমাদের জুমে অনেক বন্ধুরা চলে এসেছেন দেখতে পাচ্ছি। আমাদের সাথে পারুল আপু আছেন, আমাদের সাথে রেবেকা আজম আপু যুক্ত হয়ে গেছেন, এবং যারা ভিডিও অন করেননি এখনো তারা অবশ্যই ভিডিও অন করবেন, তাহলে আপনাদেরকে আমাদের সাথে আড্ডায় যুক্ত করে নেওয়া হবে। এবং আপনারা একইভাবে সবাই ল্যান্ডস্কেপ মোডে ফোনটাকে রেখে সুন্দর করে এক জায়গায় বসিয়ে নিজেরা তার সামনে বসে তারপর গুছিয়ে আমাদের কাছে চলে আসুন। আমরা একটা বিরতি নিয়ে নিচ্ছি, ফিরে এসে অনেক গল্প হবে, সাথেই থাকুন। ফিরে আসলাম ছোট্ট একটা বিরতির পর। আমাদের সাথে অনেক বন্ধুরা যুক্ত হয়েছেন জুমের মাধ্যমে, এবং আরও যারা যারা আসতে চান এটাই সময়, এটাই একদম পারফেক্ট সময় আমাদের সাথে যুক্ত হওয়ার। শেষের দিকে অনেক মানুষ হয়ে যায়, তখন কিন্তু বেশি বেশি গল্প হয় না। যত নারী বন্ধুরা আছেন আমাদেরকে দেখছেন টেলিভিশনে, ফেসবুকে এবং ইউটিউবে, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো জুমের আইডি এবং পাসওয়ার্ড ফলো করে এক্ষুনি, একেবারে দেরি করবেন না, এক্ষুনি আমাদের সাথে যুক্ত হয়ে যান। আমরা এসে সাবিনা আপুর কাছে এসে জানতে চাই যে এই যে নারীদের বিষয়টা, এবং দেখা যায় লেডিস ক্লাব যেহেতু নারীদেরকে নিয়ে কথা বলারও একটা খুব ভালো জায়গা, সেক্ষেত্রে নারীদের পরিবারের সমর্থন আসলে খুব প্রয়োজনীয়। আপনার কি মনে হয় এই বিষয়ে? অবশ্যই, আমি এর আগেও বলেছি যে আমি আজকে এখানে বসে আছি আমার পরিবারের শতভাগ সমর্থনের কারণেই। তো পরিবারের সমর্থন ছাড়া আসলে একটা মেয়ের লাইফ হতেই পারে না, স্পেশালি আমাদের সমাজের যে প্রেক্ষাপট। পদে পদে যেমন আমার বাসায় যে বেবিরা আছে, গার্ল বেবিরা, ওরা বাইরে গেলে বা স্কুলে যাচ্ছে বা একা কোথাও যাচ্ছে, এটা আমরা এখন ইমাজিনই করতে পারি না। সারাক্ষণ একটা ভয় করে, আচ্ছা ও বেবিটা তো বড় হয়ে যাচ্ছে, কি হবে? আমাদের সমাজ ব্যবস্থা ভালো না, সিকিওর না। তো তখন হচ্ছে পরিবার ওই মেয়েটাকে গার্ডিয়ান হিসেবে দেখে রাখছে, এটা একটা বড় সাপোর্ট। দেন পড়াশোনা, এবং আমি একটু আপুদের সাইড থেকে একটু মুদ্রার ওপিটে একটা কথা বলতে চাই। একটা মেয়ের পেছনে অবশ্যই পরিবার যেমন সাপোর্ট করে, ম্যাক্সিমাম ফ্যামিলিতেই সাপোর্ট করে, কিন্তু ওই মেয়েটাকেও কিন্তু মানে ওই ভরসার জায়গাটা তৈরি করতে হবে যে হ্যাঁ আমি তৈরি আছি, আমি ওই জায়গাটায় যেতে চাই, আমি আকাশে উঠতে চাই, বা আমি ওই পজিশনে যেতে চাই, এবং আমি পারবো, আমি নিজেকে তৈরি করছি, আমি পারবো, তুমি আমাকে অপরচুনিটিসটা দাও, আমাকে ট্রাস্ট করো, আমি পারবো। তো ওই জায়গাটায় কিন্তু যেমন ফ্যামিলি মেম্বারদেরও যেমন দায়িত্ব থাকে, তেমনি ওই গার্ল বা উইমেনটারও কিন্তু সেম দায়িত্ব থাকে, তাকেও কিন্তু সেই ট্রাস্টের জায়গাটা তৈরি করতে হবে যে হ্যাঁ আমি পারবো, আমাকে দাও। এখন আমাদের সমাজে দেখা যায় যে যদি পজিটিভলি বলি, হ্যাঁ অনেকেই সাপোর্ট দিচ্ছে, আমাকেও সাপোর্ট দিয়েছে, দ্যাটস ওয়াই আমি এসেছি, কিন্তু অনেকে হয়তো ওই অপরচুনিটিসটা পাচ্ছে না। সেটা এখানে সমাজেরও কিছু দায়িত্ব থাকে, আমাদেরকে সিকিওর করতে হবে যে হ্যাঁ আমি এই জায়গাটায় যাব, আমার এনভায়রনমেন্টটা সিকিওর, আমি যেতে পারবো। এবং একটা ইস্যুতে আমি লয়ের এনফোর্সমেন্ট নিয়ে ম্যাক্সিমাম ইস্যুতে আমি কথা বলি যে আমাদের দেশে আইন আছে, বাট সেটার এনফোর্সমেন্টটা অনেক উইক। সমাজে ইভটিজিং হচ্ছে মেয়েদের এগেনস্টে, অনেক বাজে নানান কর্মকাণ্ড হচ্ছে, কিন্তু লয়ের এনফোর্সমেন্টটা যদি স্ট্রিক্ট হতো যে হ্যাঁ প্রমাণ হয়েছে, সবার সামনে শাস্তি হবে, অথবা স্পেসিফিক জায়গাতেই শাস্তি হবে। এখন ওয়ার্ল্ড ওয়াইড ওপেন, একটা ভিডিও করে বা জুমে লাইভ যদি কাউকে একটা পানিশমেন্ট দেওয়া যায়, তাহলে আসলে এই ধরনের অপরাধগুলো হয় না। আমি অলওয়েজ খুব লাউডার থাকি, মানে দুটো ইস্যুতে আমি অলওয়েজ লাউডার থাকি আমার অফিসে। সেটা হচ্ছে আমার যত মেল কলিগ আছে, আমি সবাইকে খুব বলি বি দ্য সাপোর্ট সিস্টেম অফ এভরি উইমেন। তাদের সাপোর্ট সিস্টেম হও, তাদের লাইফটা পেইনফুল বানানোর কিছু নাই। অফিস করেছো, তুমিও অফিস করেছো, আমিও অফিস করেছি, বাসায় গিয়ে ওয়াইফটাকে সাপোর্ট করো। দেন দেখা যাবে যে ওয়াইফের যে চেহারাটা গ্লো হবে, সেটা না মেকআপ দিয়ে হয় না।
একদমই তাই, খুব সুন্দর কথা আসলে বললেন এবং অন্যভাবে ওপিট থেকেও কিছু কথা শুনলাম। আমার মনে হচ্ছে আজকে খুব ভালো একটা আড্ডা হবে এবং আমাদের বন্ধুরা শুনছেন আমাদের কথাগুলো মনোযোগ দিয়ে। তো সেক্ষেত্রে একটু কার কাছে যাব, একটু দেখি পারুল আপুর কাছে যাই। পারুল আপু আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমার মিষ্টি বন্ধু পারুল আপু। আপনার কাছে এসে জানতে চাই যে আজকে আমরা খুব সুন্দর একটা বিষয় নিয়ে কথা বলছি, আমাদের আপুদের কথাগুলো আপনি শুনলেন, তো পরিবারের সমর্থন আসলে কতটুকু জরুরি আজকের আড্ডার আঙ্গিকে আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আমার এখানে শুভরাত্রি, বাংলাদেশে শুভ সন্ধ্যা সবাইকে। সবাইকে দেখে আমার অনেক ভালো লাগছে, কথাগুলো শুনলাম। আসলে আজকে প্রত্যেক দিনের বিষয়ে অনেক ইম্পর্টেন্টই থাকে, তবে আজকের বিষয়টা একটু অন্যরকম। যে পরিবারের যে সাপোর্ট, এটা একদম একটা কথাই আছে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। পরিবার থেকেই সবকিছু, আমাদের জন্মের পর থেকেই একটা পরিবেশ তৈরি হয়, সেই পরিবেশ থেকেই কিন্তু আমরা বড় হতে থাকি আস্তে আস্তে। তখন এখানে প্যারেন্টস এর বিশাল একটা দায়িত্ব থাকে, মানে সাইকোলজিক্যালি সে বাচ্চার মনোভাবটা বোঝার যে ক্ষমতা, সেটা একমাত্র প্যারেন্টস এরই আছে। আর যদি ফ্যামিলিতে অন্য কেউ থাকে, তাদেরকে ওইভাবে তৈরি করতে হবে। তো মাকে বাবাকে বুঝতে হবে যে একটা শিশু কিভাবে বড় হচ্ছে, এবং সেই শিশুকে যে লালন পালন করছে যে মা, সে মাটা কিভাবে শিশুকে লালন পালন করছে, এদিকে দৃষ্টি রাখতে হবে তার হাজবেন্ডকে অবশ্যই। এবং তার সহায়তা না থাকলে সে কোনোদিনও কোনো দিকে এগুতে পারবে না। সে যদি, অনেকের অল্প বয়সে বিয়ে হয়ে যায়, পড়ালেখা করে, সেখানে যদি বাধা আসে, তার বাচ্চা লালন পালন করা, এগুলো সবকিছু সহায়তা তাকে করতে হবে। এবং সেই মাকেও চিন্তা করতে হবে যে আমার পরিবেশটা কিরকম, পরিবেশ অনুসারে তাকে এগুতে হবে, এগুলো প্রাধান্য দিতে হবে। তাহলে সে যদি পড়ালেখা চলাকালীন তার বাচ্চা হয়, সে পড়াশোনা করে যেতে পারবে। তারপরে আছে তার কর্মক্ষেত্র। কর্মক্ষেত্র তো একটা বিশাল ব্যাপার। কর্মক্ষেত্রে যাওয়ার আগে স্বামী যদি সহায়তা না করে, আর ফ্যামিলিতে যদি অন্য কেউ থাকে, মোট কথা সবারই সহায়তা লাগবে, নইলে সে কিছুতেই পারবে না। তার মনের কি ইচ্ছা সেটা সবার আগে স্বামী জানবে, তারপরে সে তার নিজের কর্মদক্ষতা দিয়ে সে বুঝাতে চেষ্টা করবে আমি এটা করতে পারবো, ওটা করতে পারবো। বিভিন্ন চাকরির চেষ্টা সে করতে পারে, এবং চেষ্টা করতে করতে সে একসময় দেখা যাবে যে একটা সিদ্ধান্তে সে পৌঁছেছে। সেই সিদ্ধান্তকে সমর্থন পরিবারকে দিতে হবে। পরিবার যদি না দেয়, সে কোনোদিনই এগোতে পারবে না। এটা আমরা প্র্যাকটিক্যালি যার জীবনে কর্মক্ষেত্রে সবাই দেখে আসছি, ছোট বড়। কেননা আমাদের বাংলাদেশের যে সামাজিক পরিবেশ, এনভায়রনমেন্ট, সবাই আমরা জানি যে কিরকম। আমাদেরকে স্ট্রাগল করেই বড় করতে হয়, যেটা আমি বিদেশে যাতায়াত করি সবসময়, বিদেশেও আমি যেহেতু এখানকার পরিবেশও দেখি, ওখানকার পরিবেশও দেখি, এখানে যে স্ট্রাগল, আমাদের স্ট্রাগলটা একদমই অন্যরকম। একদমই তাই। আরো শুনবো আপু, সচেতনতা এবং পরিবারের সহায়তা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপু। আমরা একটু আকলিমা আপুর কাছে আসি। আকলিমা আপুর কাছে এসে জানতে চাই যে অনেক সময় দেখা যায় যে পরিবারের সমর্থন না থাকলেও অনেক নারীরা কিন্তু সমর্থন না পেয়েও এগিয়ে যাওয়ার একটা চেষ্টা করেন অবশ্যই। তো সেই ক্ষেত্রে পরিবারের সমর্থন হলে কাজটা আরো সুন্দর হয়ে যায়, সহজ হয়ে যায়। এই বিষয়ে আপনার কি মতামত? যে ধন্যবাদ সকলকে, শুভ সন্ধ্যা। ভালো একটি প্রশ্ন করেছেন। পরিবারের আসলে হয়েছে কি, যে পরিবারের সমর্থন ছাড়া কিছুই হয় না। আমরা যখন ছোট থাকি তখন আমাদের বাবা মার সমর্থন, তখনই আমরা ঠিক করে নিই যে আমার ভবিষ্যতে আমি কি করব, আমি কোন দিকে আগাবো। সেই বাবা মার পরিবারের মনোভাবের উপর ডিপেন্ড করে আমার ভবিষ্যৎটা গড়ে ওঠে। বাবা মার যদি ভালো সমর্থন থাকে তাহলে আমি আমার এমনি আগাতে পারবো। এর পরবর্তী যেটা আসে সেটা হলো বিয়ের পর, সেই স্বামীর সংসারে যখন অন্য বাড়িতে যখন আসলাম, সেখানকার পরিবেশের সাথে আবার খাপ খাওয়ার একটা ব্যাপার থাকে। আমি যেই মনোভাব নিয়ে, যে চিন্তাধারা নিয়ে বড় হয়েছি বাবার পরিবারে, সেটা এসে যদি এখানে অ্যাডজাস্ট হয় ভালো, আর তা না হলে তো অনেক সময় অনেকেরই আছে যে তার মনের বাসনা, উচ্চ আকাঙ্ক্ষা সবকিছুই অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়। কিন্তু একটা ব্যাপার আছে, যদি কোনো মেয়ে বা কেউ যদি মনে করে যে না, আমার এইম ছিল আমি এখানে যাব, এই কাজটি করব, সেটা পরিবারের সমর্থন না পেলে তার অনেক কষ্ট হয়। কিন্তু সে ইচ্ছা যদি থাকে, তার যদি প্রতিজ্ঞাবদ্ধ হয়, তাহলে সে তার পরিবেশটাকে ওইভাবে তৈরি করতে পারে।
আর যদি মনে হয় যে না আমার স্বামী সংসার, আমার শ্বশুর শাশুড়ি বা আমাকে এখানে কেউ সমর্থন করছে না, ছেড়ে দিই, তাহলে কিন্তু হবে না। হাল ছেড়ে দেওয়া যাবে না, আমার মনোবল থাকতে হবে, এবং আমার সেই পরিবার যদি আমাকে সমর্থন না করে, তাহলে সেই সমর্থন করার জন্য একটা পরিবেশ আমাকেই তৈরি করতে হবে। যদিও সেটা সেই মানে ফলাফল পাওয়াটা বা সেই লক্ষ্যে পৌঁছতে আমার অনেক পরিশ্রম হবে, অনেক কষ্ট হবে, কিন্তু পৌঁছানো যাবে। একদমই তাই। আকিব আপু অনেক ধন্যবাদ। সাবিনা আপু আমাদেরকে একটু আগে এই বিষয়ে বললেন যে যদি পরিবারের সমর্থন পেতে হয় তো সেই ক্ষেত্রে কিন্তু নিজেকেও একটা প্রমাণ করার জায়গা থেকে ইয়াসফা নামটা ইয়াশফা জামান আমাদের সাথে যুক্ত হয়েছেন। এবং ইয়াশফা আজকে কোথা থেকে যুক্ত হলেন, আমাদের সাথে আগেও যুক্ত হয়েছিলেন কিনা একটু জানাবেন, নাকি আজকেই প্রথম? আসসালামু আলাইকুম। জি, আমার এটা সেকেন্ড টাইম জয়েন করা। আচ্ছা। My mother is Alia Zaman, so especially she's looking very pretty today. So দেখার জন্য on live television I joined in. বাহ বাহ, বেশ চমৎকার। মায়ের কিন্তু চেহারার একদম মানে গ্লো চেঞ্জ হয়ে গেছে, এখন শি ইজ গ্লোয়িং ইভেন মোর। সো ইয়াশফাকে অনেক ধন্যবাদ। তিনি আসার পরে দেখা যাচ্ছে মা কিন্তু আরো খুশি হয়ে গেছে। এটা হলো পরিবারের সমর্থনের আরেকটা লাইভ এক্সাম্পল আমরা পেয়ে গেলাম। আমরা ইয়াশফার কাছে একটু জানতে চাই যে সাপোর্ট সিস্টেম হিসেবে মা কেমন? Amazing, both ways, both my parents, undoubtedly on every decision I made. Jaja decisions so far in life, jegula legeshe, I had their support throughout. And ekta jinish chilo, they always trusted my decision. So ওইটার জন্য I think so that is a very big element which contributed to my success. না হলে possible হতো না honestly এত দূর আগানো এত easy. So that's of course I'm very thankful to them. So yeah, probably the national television would be a better platform to thank them. So thank you for this. তাহলে মাকে জাতীয় টেলিভিশনে পৃথিবীর সবার সামনে, শুধু দেশের না পৃথিবীতে যারা যারা আছে মোটামুটি আমাদেরকে বাইরে থেকে অনেকে যুক্ত হন প্রতিনিয়ত, সবার সামনে মেয়ে একটা থ্যাংক ইউ দেওয়ার সুযোগ পেয়ে গেল। এবং আমাদের বন্ধুরা আপনারাও কিন্তু আমাদের পরিবারের সমর্থনের আজকে যে বিষয়টা আছে সেই বিষয়ে গল্প করতে, নিজেদের মতামত জানাতে, নিজের জীবনের গল্পটা ভাগাভাগি করে নিতে চলে আসতে পারেন। একটা বিরতির সময় হয়ে গেছে, গল্প করতে করতেই ফিরে এসে আরো অনেক আড্ডা হবে, সাথে থাকুন। ওয়েলকাম ব্যাক টু নেক্সাস টেলিভিশনস লেডিস ক্লাব। আমরা আড্ডা দিচ্ছি পরিবারের সমর্থন নিয়ে, এবং বরাবরই সেটা খুব সুন্দর একটা বিষয়। পরিবারের সমর্থন আমার মনে হয় খুব আন্ডাররেটেড একটা বিষয়, মানে এটা যে আসলে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা নিয়ে হয়তো আমরা যথেষ্ট কথা বলি না। এই বিষয়টা পেলে জীবন কত সুন্দর হয়ে যায় সেই বিষয়ে আড্ডা আলোচনা সবকিছু চলছিল আমাদের সাথে। জুমে অনেক বন্ধুরা আছেন, আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড। আপনারা আমাদেরকে খুঁজে পাবেন ফেসবুকে এবং ইউটিউবে, যদি কিনা আপনারা টেলিভিশন ছাড়াও অন্যান্য মাধ্যম চান তো। অথচ টেলিভিশনও আপনারা অনেকে দেখছেন। আমাদের যেসব পুরুষ বন্ধুরা যারা আমাদেরকে দেখছেন তারা তাদের নারী বন্ধুদেরকে যুক্ত করিয়ে দিতে পারেন প্রতিনিয়তই আমাদের সাথে। আমরা এসে অনেক বন্ধুদেরকেই দেখতে পাচ্ছি আমাদের সাথে জুমে যুক্ত হয়েছেন। তাদের কাছে যাবার আগে রেবেকা আপু আছেন আমাদের সাথে, খুকু আপু আছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন, হাসিনা আপু, রীতা পোদ্দার দিদি আছেন। থাকুন, আমরা একটু স্টুডিওতে কথাটা বলেই আসি একবারে। এদিকে আমি জানতে চাই আলেয়া আপুর কাছে যে জিনিসটা, সেটা হলো যে অনেক সময় দেখা যায় যে সাপোর্ট আমরা পেতে চাইছি কিন্তু স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে অত সময় দেয়া হচ্ছে না। এক্ষেত্রে পরিবার আসলে কি ধরনের সমর্থন বা কি ধরনের রোল প্লে করতে পারে যার কারণে মেয়েরা যাতে নিজেদেরকে আরেকটু যোগ্য প্রমাণ করে, এবং স্কিল ডেভেলপমেন্টটা বা নতুন কিছু নিজেকে শেখানোটা কতটা গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে? সেটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। আসলে এই ক্ষেত্রে কি বলবো, আমি যেটা দেখেছি যে আমার বাচ্চাদের ক্ষেত্রে আমি বলি যে কোনো কিছু নিয়ে যদি ওরা অবশ্যই ডিসকাস করতে হবে। ফ্যামিলির সাথে যদি ডিসকাস করে, যে বাবা মা দুজনের সাথে ডিসকাস করে বা বড় ভাই থাকলে ডিসকাস করে যে আমি এই সেক্টরে এইভাবে আরেকটু আগাতে চাই, কি করব, তখন কিন্তু তারাই গাইড করতে পারছে। তারা যদি না পারে সেক্ষেত্রে তারা অন্য কারো হেল্প নিচ্ছে বা অন্য কাউকে দেখাই দিচ্ছে যে এইখানে যাও, এটার প্রপার সলিউশনটা তুমি পাবে। তবে আমার মনে হয় যে বাবা অনেক বড় একটা সাপোর্ট। বাবা যখন আমি আমার ফ্যামিলিতে দেখেছি, আমার মেয়ে বা আমার ছেলে যদি কোনো প্রবলেম বা স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কোনো কিছু আইডিয়া নিতে গিয়েছে, আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ ওদেরকে এত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে, মানে আমি না তখন চুপ করে দেখি
যে ওরও খুব সুন্দর নিচ্ছে আর উনিও খুব সুন্দর মানে ব্যাপারটা ব্যাপারটা সলভ করছে। আমি একটু solve করে ইয়াশফার দিচ্ছে। কাছে আরেকটা জিনিস জানতে চাইবো। ইয়াশফার মা যেহেতু এখানে আছে, তো আমি ইয়াশফার থেকে আরেকটু ছোট্ট করে শুনি। সেটা হলো যে এরকম হয়তো হয়েছে যে ভাই বোনরা মিলে কোনো একটা খুব উদ্ভট আইডিয়া এসেছে বা নতুন কোনো প্ল্যান এসেছে, তো এই উদ্ভট আইডিয়াটা বা নতুন এই এক্সপেরিমেন্টাল যেই চেষ্টাটা, সেটা কার কাছে গিয়ে বললে বেশি মানবে? বাবার সাপোর্ট বেশি না মার সাপোর্ট বেশি? ওই যে না না I think so it's a teamwork. আমরা উদ্ভট আইডিয়াগুলো আনবো, তারপর বাবা মা যুক্ত হবে, and then we will all execute the idea. So বাহ। that does happen. ইটস আ ফান ফ্যামিলি। And আচ্ছা, it's a very very fun family. My dad is so fun. So it even happens যে রাতকে রাত ভাল লাগছে না আমাদের, we are out. বাহ, পুরান ঢাকা গেলাম বা কক্সবাজার চলে গেলাম, just within our few আওয়ার্স অফ প্ল্যানিং। আচ্ছা, বাহ, চমৎকার। Yeah. তাহলে এই ধরনের ফান পরিবারে বা এই ধরনের মজা করতে পারা যে পরিবার আছে, সেখানে পরিবারের সবাই সবার সম্পর্কে জানবে, এটা খুব স্বাভাবিক। যেমন পানিশমেন্টের একটা থিওরি আছে, শাস্তি দেবার। যেমন বাচ্চারা যখন একটা সত্যি কথা বলবার জন্য তারা শাস্তি পায়, তারা কিন্তু সত্যি কথাটা বলতে আর সাহস পায় না, এরকম ঘটনা হয়ে থাকে। তো আমরা একটু এসে লাসমি আপুর কাছে এসে জানতে চাই যে এই যে ছোটবেলা থেকেই সাপোর্টের সিস্টেমটা কেমন ছিল পরিবারে, যে যখন আপনি কোনো একটা ভুল করেছেন সেটা নিয়ে কার কাছে যেতে পারতেন, এবং ভুলটাকেও সমর্থন করছে, আপনাকে আগলে রাখছে, এই রোলটা আসলে কে প্লে করতে বাসা? এই ক্ষেত্রে আমার মা সবসময় আমার পাশে ছিলাম, কারণ বাবাকে আমরা দু বোনে খুব ভয় পাই। মানে দেখা গিয়েছে যে পরিবারে আমার বাবা একটু রাগী, হ্যাঁ, তো সেক্ষেত্রে মা সবসময়, আমার মা যে কোনো কিছু, আমি একটা ভুল করলে মার সাথে গিয়ে আলোচনা করতাম। মানে আমার স্কুল শেষে সব গল্প মার সাথেই হতো। মানে আমি সারাদিন কি করেছি এটা যদি আমি না বলতে পারতাম, ওই ফ্রেশ হওয়ার আগেই আমার গল্প বলতে হবে, দেন হচ্ছে আমার নেক্সট বাকি কথা টাস্ক। তো দেখা যেত যে ওই ভালো হোক খারাপ হোক যেটাই হোক না কেন, খারাপ হলে মা বুঝাতেন, মানে বকা দিয়ে না, খুব পোলাইটলি সুন্দর করে আসতে দিতেন। কারণ মা মানে বলতেন যে বকা দিয়ে না, তোমাকে ভেতর থেকে জিনিসটা ফিল করতে হবে। তোমাকে যদি আমি বকা দিই সেটা হচ্ছে চাপিয়ে দেওয়া হবে তোমার উপরে, তো সেটা না, তোমাকে আমি জিনিসগুলো বুঝাচ্ছি, তুমি এইভাবে এভাবে করো, বা এভাবে এটা ভালো না, এটা খারাপ। তো মা দেখা যেত আমি ভুল করলেও কিছুক্ষণ চুপ করে থাকতেন, যে ভুল করেছে, তখন আমি ফিল করতাম যে মা কষ্ট পাচ্ছেন। তো ওই যে মা আমাকে ওভাবে জিনিসগুলো অনেক সময় ফিল করতো, তারপরে আবার আমি যখন সরি বলতাম তখন মা তখন আবার আমাকে বোঝানো শুরু করতেন যে দেখো আমি এটা তোমার কাছ থেকে এক্সপেক্ট করিনি, বা তুমি এটা এইভাবে ভাবে করো এটা। তো এই জিনিসটা আমি মার থেকে আর সবসময় পেয়েছি। এখনও মানে যদি ভুল করি দেখা যায় বকা দেয়, চুপ করে থাকে, কথা বলে না, বাট পরে আবার বুঝায় যে আচ্ছা, মানে বিয়ে হয়ে গেলে মারা যে মাঝে মাঝে জীবন থেকে ইন্টারফেয়ার করা ছেড়ে দেয়, এটা আপনার সাথে এখনো হয়নি? মা এখনো গার্ডিয়ানশিপ দেখাচ্ছে? কম করে, সেটা একটু কম করে, কারণ এখন বলে যে তোমাকে তো মানে যেহেতু আরেকটা পরিবারের সাথে সংযুক্তি আছে, জি, সেক্ষেত্রে আমাকে মা বলে যে তুমি তোমার হাজবেন্ড, তোমার মানে যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি শ্বশুরবাড়িতে, তো সেক্ষেত্রে আর কি বলে যে তুমি এখন একটাভাবে বড় হয়েছো, তুমি এখন গিয়েছো অন্য একটা পরিবারে, সেখানে বড় হওয়াটা সবার অন্যরকম, প্রত্যেকেরই প্রত্যেকটা ফ্যামিলির একটা আলাদা আলাদা ধরন থাকে। তো আমাকে বলে যে তুমি যে কোনো কিছু স্বাভাবিক অর্থে তোমার হাজব্যান্ডের সাথে বা তোমার শাশুড়ি মার সাথে, আমার দেবর আছে, ননদ আছে, সবার সাথে জিনিসগুলো নিয়ে আলোচনা করবা, সুন্দর করে যে জিনিসটা বুঝতে পারছো না তাদের সাথে কথা বলবা। তো এই জিনিসটা বলে সব কিছুতে। এখন আর মানে যেটা হয় যদি কোনো বড় ভুল করি, যে হ্যাঁ আমি বড় ভুল করেছি, তখন মা বকা। ছোটবেলার মতো বকাটা আর ফেরত পাওয়া গেল না, তাই না? বড়বেলায় আর সেই বকাটা পাওয়া যায় না এখন। মানে কে জানতো যে ছোটবেলার ওই যেই বকার জন্য একেবারে শরীর কেঁপে উঠতো, সেই বকাগুলো এখন আর মিস করা হবে, তাই না? অদ্ভুত একটা জীবনের পরিবর্তন। আমি আরেকটা বিষয় নিয়ে আসলে সাবিনা আপুর সাথে জানতে চাই, যে সেটা হলো পারিবারিক বন্ধন দৃঢ় থাকলে সমর্থনটাও কিন্তু সেভাবেই আসে। তো এই পারিবারিক বন্ধন দৃঢ় করবার বিষয়ে আসলে পরিবারের কি ভূমিকা থাকে, যার কারণে ছেলে মেয়ে আসলে পরিবারের সাথে আরো বেশি আসলে অ্যাটাচড ফিল করে, কানেক্টেড ফিল করে, সে বিষয়ে শুনে। আমার কাছে আজকে আপনার এই কোশ্চেনের বেস্ট অ্যান্সার হবে ইয়াশফা জামান। বিকজ মানে আমি তাকে মুগ্ধ হয়ে শুনছিলাম, সে তার মাকে যেভাবে থ্যাংক ইউ বলছিল, হ্যাঁ, এইটা আসলে রিয়েলি থ্যাঙ্কফুল, বুঝা যাচ্ছে। ডেফিনেটলি। তো এই যে একটা মানে প্লিজড সে, এটা কিন্তু এসেছে তার বাবা মার কারণে। একটা হ্যাপি চিলড্রেন তখনই হবে
যখন হ্যাপি প্যারেন্টস থাকবে। সো এখানে পারিবারিক সমর্থন যদি আমি এগিয়ে নিতে চাই আমাদের ফিউচার জেনারেশনের জন্য, নিজেদের সাপোর্ট এবং নিজেদের বিশ্বাস, ভরসা, ভালোবাসা বৃদ্ধি করতে হবে। পরিবার যতটা কানেক্টেড থাকবে, বাবা মা যতটা কানেক্টেড থাকবে, বাচ্চাগুলো ডেফিনেটলি ওটা দেখেই শিখবে। বাচ্চারা কিন্তু বাবা মাকে দেখেই শিখে। মানে এটা আমার কাছে মনে হয়েছে ডেফিনেটলি আমি যদি চাই আমার ফিউচার ভালো হোক, নিজেদেরকে আগে শুধরাতে হবে। আদারওয়াইজ আমি ফিউচারের কাছে বেটার কিছু এক্সপেক্ট করতেও পারি না। একদমই তাই। বা অনেক বন্ধুরা আছেন আমাদের সাথে। আমরা এই পর্যায়ে এসে নাহিদা নেলি আপুর কাছে আসি। নাহিদা নেলি আপু, আপনার কাছে এসে আমি জানতে চাই যে আপনার বেড়ে ওঠায় পারিবারিক সমর্থনের কতটুকু ভূমিকা ছিল সেটা একটু শুনে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। হ্যাঁ, আসলে বেড়ে ওঠার পারিবারিক সমর্থনটা ছিলই, অনেক সমর্থন ছিল। আমার মা বাবা, বিশেষ করে আমার ভাইরা, ভাই বোন, বাবা যখন যাচ্ছে করতে দিয়েছে, মানে ভালো কাজগুলো যা করতে চেয়েছি কখনো না করেনি, করতে দিয়েছে। সমর্থন ছিল পরিবারের সবাই, তাই কিন্তু যা করার করে দিতে পেরেছি। আচ্ছা নাহিদা আপুর, হ্যাঁ শুনি। তো আমার বিশেষ করে আমার ভাইয়েরা, বাবা, মানে যখন কিছু করতে দিয়েছি তখন বিশেষ করে না করেনি। আবার সেটা আবার আমার শ্বশুর বাড়িতেও, মানে বিশেষ করে আমার হাজবেন্ড, আমার শ্বশুর, আমার বাচ্চারা সবাই কিন্তু সমর্থন করে, যাই করতে চাই কখনো না করে না, সাপোর্ট করে, সবাই মোটামুটি সাহায্য করে। হ্যাঁ হ্যাঁ, এলাও চমৎকার। বাকিদের সাথেও কথা হবে, আমরা এসে আরো গল্প করব। অবশ্যই আমরা আরেকটা বিরতির সময় পৌঁছে গেছি, ফিরে এসে গল্প করব। অনেক আপনারা জানেন, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। বিরতি থেকে এসে সবাইকে আরেকটু স্বাগত জানাতে চাইছি এবং সেই সময় আমাদের জুমে অনেক বন্ধুরা আছেন, তাদের সাথে একটু আলাপ সেরে নেই। আমাদের যেহেতু সময়ও এখন খুব একটা যে বেশি তাও তো নয়, তাই না? তো আমরা রেবেকা আজম আপুর সাথে কথা বলিনি হয়তো এখনো। রেবেকা আপুর কাছে আসি। রেবেকা আপুর কাছে এসে আমি একটু জানতে চাই যে দেখা যায় যে পরিবার সমর্থন যদি না করে সেক্ষেত্রে একটা মেয়ে তারপরও কিভাবে এগিয়ে যেতে পারে বলে আপনার মনে হয়? আসসালামু আলাইকুম। আচ্ছা, আর মিউট করছি আমি, বাকিরা একটু মিউট করবেন। পরিবার শুনি আপু। সমর্থন না করলে, পরিবার যদি সমর্থন না করে এগিয়ে যাওয়া খুব কঠিন। বাবা মার কাছ থেকে বড় হয়ে এসে যখন একটা পরিবারে বিয়ে শাদী করে, তো সেখানে হাজবেন্ডের সাপোর্ট না থাকলে একটা মেয়ে কখনোই না, আমি বলবো আমি এদিক দিয়ে খুব ভাগ্যবতী। আমার হাজবেন্ডের অনেক সাপোর্ট আমি পেয়েছি। আমার এদিক দিয়ে মানে কি বলবো যে এত সে সাপোর্টিং, যে কোনো কথায় আমি যে কোনো কাজ করার আগে তার সাথে আমি আলাপ করি, সে আমাকে ভালো একটা সাজেশন দেয়। এই যে একটা ব্যাপার, এই ব্যাপারগুলো সবার মধ্যেই যদি থাকে তাহলে অবশ্যই প্রত্যেকটা মেয়ে আগাইতে পারবে এবং সেটা কিন্তু দেশকেও এগোতে হেল্প করে, তাই না? আমরা কিন্তু দেখা যায় যে শুধু একটা মেয়েকে সাপোর্ট করছি তার জীবনে এগোনোর জন্য নয়, বরং সেটা কিন্তু যখন একটা নারী পরিবারে প্রোভাইড করতে পারছে, সে দেশকে প্রোভাইড করছে এবং অর্থনৈতিকভাবেও কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। এটা পুরো একটা চেইনের মতো কিন্তু। হ্যাঁ, আবার আমার সন্তানদের ক্ষেত্রেও সেটা প্রভাব ফেলে। শুধু আমার ক্ষেত্রে না, আমার পরিবারের সবার জন্য। সে যদি আমাকে একটা ভালো কিছু শিখায় বা আমি কিছু ভালো কিছু আমার সন্তানদের দিতে পারি, তাহলে আমার সন্তানরাও তাদেরকে দিবে। এটাই পরিবারের শিক্ষা। এটাই নেপোলিয়ন তো বলেই গেছেন যে আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেব। তো এই কথাটার কারণেই দেখা যায় যে আসলেই কিন্তু কথাটা উনি সেই কত আগে বলেছেন, কিন্তু এই যে এখন পর্যন্ত সেটার প্রভাব কিন্তু আমরা পাচ্ছি। নারীরা এখন বাইরে এসে কাজ করছেন এবং সেটার প্রভাব এখন বিশ্বজুড়ে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী এবং পরিবারের টানে দেশে ফিরে এসে পুরো একটা গোটা দেশ সামলাচ্ছেন এবং যেই নারী সবকিছু হারিয়ে ফেলেছেন, সবকিছু হারিয়ে তিনি সেই হারানোর শক্তিটাকে কাজে লাগিয়ে পুরো একটা দেশ চালিয়ে নিচ্ছেন এখন। কি চমৎকার! পরিবারের জন্য এটা, পরিবারের শিক্ষাটা কত বড় গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। রেবেকা আপু অনেক ধন্যবাদ। তিন্নি তাসিন আপু পরিবার নিয়ে বসে আছেন। পরিবারে এই দুইজন সদস্য কারা আমি একটু পরিচিত হই। তিন্নি আপুর কাছে আসি।
তিনি আপুর নেটটা কি চলে গেল? আচ্ছা, আমি তাহলে তার কাছে আবার একটু পরে আসতে হবে। আমরা ততক্ষণে আচ্ছা চলে এসেছে। জি আপু শুনতে পাচ্ছি, এবার একটু পরিচিত হয়ে নেই, কারা এনারা? লেডিস ক্লাবে দুজন অন্যভাবে ঢুকে পড়েছেন, বাট আমরা এখনো তারা আন্ডার এজ বলে তাদেরকে আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি, তো একটু পরিচিত হই। এই হচ্ছে তাসিন আমার ছেলে, আর এটা হচ্ছে ফামি, ওর নাম ফামি, আমার ভাইয়ের ছেলে। বাবু তো তাহলে আপনারই ছেলে আসলে? আমার সাথে খেলে আম্মুর পাশে আসলে। তো আমি তো প্রোগ্রামে চিন্তা করলাম সময় পেয়েছি ঢুকি, ওই বলে না যে পরিবারের সাপোর্ট, আজকে এই যে পরিবারের সাপোর্ট করতে চলে আসছে, যে একদম সাপোর্ট সিস্টেম পুরোটা উঠিয়ে নিয়ে চলে এসেছেন যে এটা আমার সাপোর্ট সিস্টেম। বাহ, বেশ চমৎকার। তা আমি এসে একটু জানতে চাই যে আপনার বাচ্চারা এবং পরিবারের বাকি সদস্যরা তারা কিভাবে আপনাকে আসলে সাহায্য করে, কিংবা কিভাবে আসলে আপনার মনে হয় যে আপনি খুব সাপোর্ট পাচ্ছেন তাদের কাছ থেকে? সমর্থনের একটা এক্সাম্পল দেখা যাচ্ছে যদিও। আপু আমি বলবো যে আমি সবাইকে মানে সবার আগে সবাইকে শুভেচ্ছা সন্ধ্যার। আর আমি বলবো যে আমি পুরোটা সাপোর্টই পাই, আমি অনেক বেশি লাকি। আমি আমার বাসার থেকেও ছোট, আমার শ্বশুর শাশুড়ির বাসায়ও ছোট, তো সবাই আমাকে, যেহেতু আমি জব করি, সবাই আমাকে সাপোর্ট করে। আমার বাবু আমার আম্মুর বাসায় থাকে, আমার শাশুড়ির বাসায়ও আমি অনেক সময় ওনাদেরকে দেখতে যাই ফ্রাইডেতে। তো এই জায়গাগুলোতে আমি খুব বেশি সাপোর্ট পাই, ওনারা না থাকলে আমি এত মানে এই পর্যন্ত কখনোই আসতে পারতাম না। তো আমি অনেক বেশি লাকি মনে করি আমার নিজেকে, যে আমি পরিবারের সাপোর্টেই আসলে এগিয়ে যাচ্ছি। আপনি আরো এগিয়ে যাবেন, অনেক অনেক দোয়া আপনার জন্য। হাসিনা আপুর কাছে আসতে চাই। হাসিনা আপুর সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম হলো ভাইয়া, সেটা আমরা জানি, আমরা পুরো গল্পটাই জানি যে আপুর একদম যখন ছোটবেলায় বিয়ে হয়ে গেছিল, তারপরে আপু যখন হাজবেন্ডের বাড়িতে আসলেন দেখলেন যে কোনো ভয়ের আর কোনো কারণ নেই, ভাইয়াই তাকে আরো সাপোর্ট করছে, সব কাজে সাহায্য করছে। আপু বিয়ের পরে তার নতুন করে জীবন শুরু করেছেন, তারপরে এখন আপুর একটা বড় সুন্দর ফ্যামিলি আছে, এবং সেই ফ্যামিলিতে সাপোর্ট সিস্টেম হিসেবে সে কিন্তু কাজ করছে। তো আমি জানতে চাই যে আপু, ছেলে মেয়ে যখন একটা কোনো রকম প্ল্যানিং করলো, যেটা আপনার মনে হচ্ছে যে এটা কি ও পারবে, ও যে একটা নতুন কিছু প্ল্যান করছে, ওর দ্বারা কি হবে, তো তখন আসলে কিভাবে সমর্থন করার চেষ্টা করেন, কিংবা যদি না বলতে হয় সেটা কিভাবে করেন? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। সবাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর উপস্থাপনের জন্য, তোমাকে আরো বেশি করে ধন্যবাদ। এতটা না তো যাই হোক, অনেকটা তুমি যেটা বলছো এটা না হলে আসলে এতটুকু আসা যেত না। যেটা হচ্ছে যেমন মনে করো আজকের প্রথম উদাহরণ হচ্ছে এই যে সমর্থন না থাকলে, আমাকে যদি সাপোর্ট না করতো বা আমার ফ্যামিলি থেকে পছন্দ না করতো, চাপাচাপি করতো, বসতে না দিত, আমি কিন্তু এই প্ল্যাটফর্মে বসতে পারতাম না, এতগুলো মানুষের সাথে গল্প করতে পারতাম না, চিনতাম না, জানতাম না, কথা বলতে পারতাম না। এটা অবশ্যই পরিবারের সাপোর্ট আছে। আমার মোবাইলে এমবি নাই, আমার বাসায় ওয়াইফাই নাই, আমার হাতে একটা মোবাইল নাই, তাহলে আমি কিভাবে বসতাম? কখনোই সম্ভব ছিল না। একটা মানুষ যতক্ষণ পর্যন্ত আর্ন না করবে ততক্ষণ সে যে শত চেষ্টা করলো, কারো মানে পরিবারের সমর্থন না থাকলে সে এগুতে পারবে না, খুব কষ্ট হবে আগানোটা। পারবে নিজের ইচ্ছা এবং সবকিছু সাহস থাকলে, কিন্তু খুব কষ্ট হবে, খুবই কষ্ট হবে। আমি বলবো এখনো মেয়েদের অনেক কষ্ট হয় আগাইতে যদি পরিবারের সাপোর্ট না থাকে, এটা হচ্ছে সত্যি কথা। তা আমার বাসায় যেগুলো হয়, দেখা গেছে যে কোনো কিছু পছন্দ হচ্ছে না বা একটা কিছু এরকম আসলে খুব কম হয় না যে তা না, ছোটখাটো হয়, তখন দেখা গেছে যে যারটা মনে হচ্ছে যে না এটা ঠিক, ওটাই ঠিক আছে, সবাইকে তখন সাপোর্ট করি। আর আমি তো এখন প্রথম কাজ হচ্ছে তোমার ভাইয়াকেও বাদ দিয়ে দিছি এখন, মানে সাপোর্টের ব্যাপারে এখন আমার 3 ছেলে মেয়ে যেটা বলে ওইটা সবার আগে সাপোর্ট, যে কোনো বিষয়ে। তাহলে পুরো পরিবারে আসলে সবাই বেশ রাজকীয় ভাবে আছেন, এবং একটা নিরীহ সদস্যকে কোণঠাসা করেছেন আপনারা, এটা কেমন সমর্থন সেটা আমাকে বলেন। বাচ্চাদের কাছে সবার আগে, জানো, বাচ্চাদের সবার আগে ওর বাবা সবকিছুতে এবং সবকিছুতে এরকম। বাচ্চাদের কাছে আপনি যতই তাকে কোণঠাসা করেন, বাচ্চারা আসলে বাবাকে কোণঠাসা হতে দেবে না, এটাই হলো আসল ঘটনা। তো তাকে বেশি একটা কোণঠাসা করাও যাচ্ছে না। অনেক সহযোগিতা ছিল এবং বাচ্চাদের সে এতটা সময় দিছে বলেই আমি আসলে সবকিছুতে এতটা আগাইতে পারছি। চমৎকার, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। চমৎকার আপু, অনেক ধন্যবাদ। রোজিনা পারভিন আপু আছেন আমাদের সাথে। রোজিনা পারভিন আপুকে একটু দেখাই, তার জন্য একটু ফোনটা বের করলাম। এভাবে আড়াআড়ি করে এভাবে বাকিদের মতো করে বসা যায় কিনা, তাহলে একটু আপনার সাথে গল্প করতে পারি। বাকিদের মতো করে একটু সাজিয়ে গুছিয়ে নেবেন এবং আমাদের সাথে
নতুন অনেক বন্ধুরা যুক্ত হয়ে যাচ্ছেন, আমরা একটু রীতা পোদ্দার দিদির কাছে আসি। দিদির কাছে এসে জানতে চাই যে যখন আসলে অনলাইন ব্যবসা শুরু করতে যান, অনেকেই ভাবে যে এই ব্যবসা আসলে সাস্টেইন করবে না, অর্থাৎ এই ব্যবসা চলবে না এবং আপনার সময় নষ্ট হবে, তো সেই রকম অনেকেই ভাবে। তো সেক্ষেত্রে আপনার পরিবারের আসলে কি ধরনের মানে ব্যাপার ছিল, তারা কিভাবে সাপোর্ট করেছে, নাকি তারা আসলে আপনাকে বলেছে বাদ দাও এসব? অনেক ধন্যবাদ সবাইকে, শুভ সন্ধ্যা। লাল শাড়িটাটা তোমাকে খুব মানিয়েছে আর কালার কম্বিনেশনটাও সুন্দর। যাই হোক, তো পারিবারিক সমর্থন তো আসলে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এলাম। একটা শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন যদি পরিবারের অনেক আদর যত্ন পায় তখন সে একভাবে মানুষ মানে বড় হয়। আর যাই না কিন্তু বৃদ্ধ হয়ে যায়, তার মৃত্যুর আগে যদি পারিবারিক একটা সাপোর্ট পায়, সেবা যত্ন পায়, সে অন্যরকম একটা তৃপ্তি নিয়ে মারা যায়। তো সেই রকমই আমি বলবো যে ছোটবেলা বাদে দিয়ে এখন উদ্যোক্তা জীবন যে জিজ্ঞেস করেছো, উদ্যোক্তা যখন জীবন শুরু করব তখন বলছে না হবে না, পারবে না, ইত্যাদি ইত্যাদি। তো আমার হাজবেন্ড যখন আমি শুরু করলাম তখন দেখলো যে একটু একটু করে আগাচ্ছি এবং সাপোর্ট পাচ্ছি, সবাই যারা নিচ্ছে তার রিপিট কাস্টমার পাচ্ছি এবং ঘরে বসে আমি সব করছি, আমি মোবাইলে কথা বলছি, স্পিকারে কথা বলছি, সবাই শুনছে। তো সে মোটামুটি কনভিন্স হয়ে গেল। তারপর যখন নাকি ডেলিভারি ব্যাপারটা হয়ে গেল 9টার সময়, তার আগে যাই, তখন একটা স্কুটি কিনবো, তখন সে কিছুতেই স্কুটি কিনতে দিবে না। হ্যাঁ, বলছে না না, এটা পরে যাবে, ব্যথা হবে, ঝামেলা হবে, রাস্তাঘাটে মানুষ ঝামেলা করবে, যেহেতু আমি পুরোনো ঢাকায় থাকি। তো আমার বোনের হাজবেন্ড আসলো, ওকে নিয়ে আমি স্কুটি কিনতে চলে গেলাম, স্কুটি কিনে নিয়ে চলেও আসলাম। পরে দেখা গেল ভোর 5টার সময় যখন আমি পুলিশ লাইন্সে শিখতে যাই মাঠে, তখন সেই আমাকে নিয়ে যেত। তো কারণ একটা জিনিস হয়েছে কি, তখন ও মানে বুঝতে পারে যে আমার ইচ্ছা শক্তিটা হচ্ছে বেশি কাজ করে, যে যেহেতু আমার বাচ্চারা আস্তে আস্তে একটু বড় হচ্ছে, যখন বয়স হয়ে যাবে তখন আমি কি করবো, মাঠের পিছনে নিয়ে সময় কাটাতে হবে। তো এই সাপোর্টটা পাই এখন আর অত প্রবলেম হয় না। তার মানে ওই যে নিজেকে প্রমাণ করার জায়গাটা আর কি, নিজে প্রমাণ করতে পারলে সেখান থেকে একটা সাপোর্ট পাওয়া যেতেই পারে, এবং আপনার বারবারই নিজেকে প্রমাণ করে করে দেখাতে হয়েছে যে আমাকে সাপোর্ট করো, আমার প্রতি ইনভেস্ট করো, আমি তোমাদেরকে নিরাশ করব না। বেশ চমৎকার। রোজিনা আপু, আপনি হলো চেষ্টা করুন বাকিদের মতো করে একটু ক্যামেরাটা সেট করতে, রোজিনা আপু, তাহলে এসে আপনার সাথে কথা বলছি। এর মধ্যে ইভা, ফারহানা, নার্গিস আপু যুক্ত হয়ে গেছেন। আমরা একটু লাশমি আপুর কাছে আসি। লাশমি আপুর কাছে এসে যে বিষয়টা জানতে চাই, আপনি তো সঙ্গীতে পরিবারের পুত্রবধূ হয়ে এসেছেন এবং সেখানে ইয়াকুব আলী খান আছেন, ইউসুফ আহমেদ খান আছেন, এবং যখন আপনার হাজব্যান্ডের কথাই ইউসুফ খান ভাইয়া, তো তিনি যখন সঙ্গীত পরিবারের একজন মানুষ এবং সঙ্গীতের সাথে ওনার একটা লম্বা সময়ের সম্পর্ক বাবার সূত্র ধরেই এসেছে, তো সংস্কৃতির সাথে আপনার এবং এই যে পরিবারের সাথে সংস্কৃতির যে একটা সম্পর্ক, সেটা আসলে আপনাকে কিভাবে সাহায্য করে, বা এই সংস্কৃতি মনে একটা পরিবারের পুত্রবধূ হওয়াটার অভিজ্ঞতা আপনার কেমন? থ্যাংক ইউ আপু। মানে আমি বলবো যে বললাম যে শুরু থেকেই বলছিলাম যে আসলে আমি যখন এই পরিবারে আসি সেক্ষেত্রে একটা ভীতি ছিল, মানে প্রত্যেকটা মেয়েরই একটা ভীতি কাজ করে যে শ্বশুরবাড়ি কেমন হবে বা কিছু। বাট এখানে আলহামদুলিল্লাহ আমি বলবো যে আমার হাজব্যান্ড, তার সাথে আমার এর আগেও বিয়ের আগে থেকে পরিচয় ছিল কিছুটা বলবো না, বেশ ভালোই পরিচয় ছিল। তো সেই জায়গা থেকে মানে আমি যতটুকু দেখেছি যে বা বুঝেছি যে শ্বশুরবাড়িতে এসে আমার শ্বশুর শাশুড়ি তারা যে পরিমাণ সাপোর্ট বা তাদের যে ফ্যামিলি বন্ডিং, এটা আমাকে খুব মুগ্ধ করেছে, যে ফ্যামিলির বন্ডিংটা। তারা একটা আলোচনা যে কোনো কিছু সবাই মিলে একসাথে করেন। আমার শাশুড়িমা সবসময় বলেন যে খাবার টেবিল হচ্ছে সব থেকে একটা মানে সুন্দর একটা জায়গা, যে পরিবারে একটা সময় সবাই মিলে একসাথে বসে যেন একটা টাইমে যেন তারা একটু একসাথে হতে পারে। তো ওই সময় দেখা যায় যে যেহেতু একটা মিউজিক্যাল ফ্যামিলি, আমার হাজব্যান্ডের সেই সকালবেলা শুরু হয় বাবার সাথে রেয়াজ থেকে, যে জিনিসটা আমি আসলে আমার পরিবারে কখনো, তো আমি যেহেতু এই ফ্যামিলি বা এই মিউজিক্যাল ফ্যামিলিতে ছিলাম না, সো আমার এখানের এক্সপিরিয়েন্সটা একদমই ডিফারেন্ট ছিল। সকালবেলা উঠে আমার শ্বশুর বাবা একদমই উনি এখনও উঠে একদম ওনার ইয়োগাটা থেকে শুরু করেন, মানে ওনার স্টার্টিংটা হয় ইয়োগা দিয়ে, এবং উনি বাসার সবাইকে সাজেস্ট করবে যে তোমরা ইয়োগা করো, অল্প হোক বেশি সময় হোক, এটা করতেই হবে। একজন গানের কিংবদন্তি এবং তিনি এখনো এসে ইয়োগাটাও সাপোর্ট করছেন। একদম বেশ চমৎকার। ওনার কাছ থেকে তো শিখতে পারেন প্রতিনিয়ত অনেক কিছু। বাবা মানে উনি একজন ট্রেনারও হিসেবেও বলতে পারি যে ওনাকে বলা যায়, কারণ উনি খুব ভালো ইয়োগার ব্যাপারগুলো জানেন, বোঝেন। তো বাবা ইয়োগার পরে তারপরে
আমার হাজব্যান্ড ওনারা হচ্ছে র্যাজটা একদম রেগুলার বেসিস এটা করতেই হবে। এবং তাদের মেন্টালিটি দেখলাম, এই যে বললাম যে আপু যে মানে আমার হাজব্যান্ড বা আমার শ্বশুর বাবা, আমার শাশুড়ি, মানে আমার শ্বশুর বাবাও কিন্তু প্রচণ্ড সাপোর্টিভ। দ্যাটস ওয়াই আমার শাশুড়ি মাও উনি ওনার ফ্রিডমলি অনেক কাজগুলো, উনি একজন গানের জগতের মানুষ, সেই জায়গা থেকে আমার শাশুড়ি মাও গান করতেন। তো খুব সুন্দর একটা বন্ডিং তাদের মধ্যে আমি দেখতে পেয়েছি, এবং ওই জায়গা থেকে তারা এত সব কিছুতে সাপোর্ট করে যেটা আমাকে সবসময় মানে মুগ্ধ করে আপু, সত্যি কথা বলতে। এবং এখন এই যে বললাম যে আমি এখন টুকিটাকি বিজনেস করার চিন্তা করছি, যেটা আমার শাশুড়ি মাই আমাকে বলেন যে তুমি কিছু একটা করো, কিছু একটা সাথে ইনভলভ থাকো, তোমারই ভালো লাগবে। হ্যাঁ, মানে তারা কিন্তু আপনার কাছ থেকে কিছু চাইছেন এরকম না, বরং শুধুমাত্র আপনার যাতে মানসিক স্বাস্থ্যটা খুব সুন্দরভাবে ব্যালেন্স থাকে সেই ক্ষেত্রে সাহায্য করার চেষ্টা করেন যাচ্ছে, যেন আমিও একটু নিজেকে কখনো আমার নিজেকে ডাউন ফিল না হয়, বা আমি যেন আর একটু এগিয়ে যাই। হ্যাঁ ঠিক আছে, জব করতে চাচ্ছেন, ওখানে একটা প্রেশার ফিল করছো, তাহলে তুমি নিজের মতো, কারণ এখন একটা সময় ছিল আপু শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে শুধু ভাবা হতো ডক্টর অথবা টিচার হিসাবে, এখন এত প্রফেশন চলে এসেছে আমাদের যে এখন কিন্তু ওই বাধ্যবাধকতাগুলো নেই যে না এইটা মেয়েদের হতে হবে, এটা ছেলেদের প্রফেশন, এটা মেয়েরা কিন্তু গ্রেসফুলি এখন করতে পারছে। কারণ আমাদের সিকিউরিটি সিস্টেমও অনেকটা আগে থেকে ডেভেলপ করেছে, যেটা আগে ছিল না, অনেক বছর আগের কথা। দৃষ্টিভঙ্গি পাল্টেছে সময়ের সাথে সাথে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে যে পরিবারগুলো এখনো ওই মেন্টালিটি বিলং করে, আমি তাদের ক্ষেত্রে আমি বলবো যেন তারা একটু যদি চেঞ্জ করে, আমাদের যে মেয়েগুলো বা যে উইমেনগুলো আছে যাদের মধ্যে অনেক বিকশিত হওয়ার মতো অনেক মেন্টালিটি বা অনেক ধরনের গুণ আছে, যেগুলো হয়তো একটু যদি সাপোর্ট করে তারা অনেক দূর এগিয়ে যেতে পারে। একদমই তাই। অনেক ধন্যবাদ লাশমি আপু। আরেকটা বিরতির সময় হয়ে গেছে বন্ধুরা, আমরা ফিরে আসবো, ফিরে এসে অল্প সময়ই থাকবো সাথে, তবে সাথে থাকুন আপনারা। আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। সুন্দর একটা সন্ধ্যার মনে হচ্ছে ইতি টানছি, কিন্তু নেক্সাস টেলিভিশনের জন্য ইতি নয়, লেডিস ক্লাব আজকের মতো একদম শেষ পর্যায়ে চলে এসেছে। কারণ আমার মনে হয় কি যে যদি যেতে পারি তাহলে আবার পরের দিন আসতে পারবো, এই আসার চাহিদাটা তৈরি হয়ে থাকবে। ছোট্ট একটু সময় পাবো, তাই জুমে একটু কথা বলে নেব সবার সাথে, তারপরে সবার কাছ থেকে ছোট ছোট করে একটু করে শুনবো যারা যারা বাকি আছেন। যেমন কিনা বাকি আছেন রোজিনা আপু। রোজিনা আপুকে আমাদের সাথে আজকেই প্রথম যুক্ত হলেন, একটু আনমিউট করে জানাবেন আমাদেরকে। আমি প্রথম যুক্ত হইলাম আজকে। জি ভালো আছো? খুবই ভালো আছি, অনেক অনেক স্বাগত জানাচ্ছি আপনাকে নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আমি একটু জানতে চাই যে পরিবারের সমর্থন এই বিষয়ে আপনি আরো আসবেন, সামনের দিনগুলোতে আরো আসবেন। আমার শ্বশুর বাড়ির পুরা সমর্থনেই আমি মানে আমার বিয়ের পরে আমি চাকরি করতে পেরেছি। আমার ছেলে মেয়ে দুইজনকেই তারা লালন পালন করছে, শ্বশুর শাশুড়ি সবাই। আমি তাদেরকে দেখতেই হয় নাই, না দেখতে দেখতেই তারা সবসময় ফার্স্ট সেকেন্ডই হইতো ছেলেমেয়েরা। এবং তারা এখন বাংলাদেশের পণ্ডিত থেকে পাশ করে ছেলের বউ, মেয়ের জামাই সবাই বাইরে যে গ্রাজুয়েট মাস্টার্স করে, মেয়ের জামাই আমেরিকাতে মাস্টার্স করে চাকরি করে, আর সিসলার কোম্পানি জেনারেল মোটরসে। আর ছেলের বউ দুইজনই কম্পিউটার ইঞ্জিনিয়ার। তারা বাংলাদেশ থেকে গ্রাজুয়েশন করে, জার্মান থেকে এমএস করে, তারাও দুইজনেই ভালো কোম্পানিতে জব করে। তাহলে তো আপনার একটা বড় সমর্থন তারাও পেয়েছে। আপনি যেরকম শ্বশুরবাড়ি থেকে একটা সমর্থন পেয়েছেন, আপনার পরিবারের বাকিরাও কিন্তু আপনার সমর্থনের কারণে আরো সুন্দর একটা জীবন পেয়েছে। অনেক ধন্যবাদ রোজিনা আপু, সামনের দিনে আরো কথা হবে অবশ্যই। আজকে যেহেতু সময় সংক্ষেপ করছি সেক্ষেত্রে অল্প অল্প কথা বলি। নার্গিস আপুর কাছে আসি। ফারহানা নার্গিস আপুর কাছে এসে একটু জানতে চাই যে যখন হলো পরিবারের সমর্থন পাবার বিষয়টা হয় এবং সাথে দেবার বিষয়টা হয়, এই দুটো জিনিস কিভাবে ব্যালেন্স করছেন? আসসালামু আলাইকুম। আসলে দেওয়া নেওয়া এই দুইটাটাই পরিবারের মধ্যে খুব কম্পিটিশনের একটা জায়গা। দিতে পারলে সবাই খুশি, নেবার বেলাও সবাই খুশি, কিন্তু আমার কাছ থেকে সবকিছু 100% আল্লাহর রহমতে আমি সবসময় দেওয়ার, কারণ সাপোর্টিভ আমি এমনি টিচার এখন বর্তমানে, তারপরেও তো আছে আমাদের একটা টিচারদের মানসিকতাই হয়ে যায় শুধু দাও দাও দাও, কারণ যত দিতে পারবো
ততই নিজেকে স্যাটিসফাইড। যখন হ্যাঁ প্রাপ্তি তো লাগে, কারণ স্টুডেন্টের কাছ থেকে হোক, পরিবারের কাছ থেকে হোক, সবার কাছ থেকে নিতেও ভালো লাগে। সে নেওয়াটা কি একটু কমপ্লিমেন্ট, একটু ভালোবাসা, একটু আগ্রহ, হ্যাঁ তুমি পারো, হ্যাঁ তুমি করতেছো, তুমি রাখছো, এই যে পানির গ্লাসটা তুমি নাও, এইগুলো যখন ছোট ছোট জিনিসটা যখন পরিবারের থেকে সাপোর্টটা পাই তখন এত ভালো লাগে যে মনে হয় সারাদিনে ক্লান্তিগুলোই একদম মিশে যায়। কিন্তু পরিবার শুধু তো বাচ্চার স্বামীর মধ্যে সীমাবদ্ধ না, পরিবারটা হচ্ছে কি আশেপাশের মানুষ, পরিবারের যে আরো তোর ভাসুর যা, এদেরও সমর্থনটা কিন্তু ওইভাবে খুব দরকারি একটা সমর্থন। এবং তারা যেই সমর্থনটা আসলে দেন তারা কিন্তু এটা ফেরতও পাবেন যদি তারা ঠিকঠাক দিতে পারেন। ঠিক আছে, এটা আসলে অনেক ক্ষেত্রে হয়, কিন্তু অনেকে শুধুমাত্র পরিবারের বউয়ের থেকেই পেতে চান, তারা নিজেরা অতটা দেওয়ার চেষ্টা না করেন। তো আরেকটা বিষয় থাকে যে পরিবারে যখন একটা ব্যালেন্স হয়ে যায় যে আমি আসলে ওকে এটা প্রোভাইড করছি এবং সে আমাকে সবসময় এইভাবে দিয়ে যাচ্ছে, তো তখনই বোঝাপড়াটা তৈরি হয়ে গেলে কিন্তু তার মুখে মুখে বলার অনেক বিষয় থাকে না। আমরা একটু মমি আপুর সাথে ছোট করে কথা বলে তারপর স্টুডিওতে আসি। মমি আপু, আপনার কাছে এসে এই যে বোঝাপড়ার বিষয়টা নিয়ে জানতে চাই, পরিবারে বোঝাপড়াটা কেমন? এই সমর্থন দেয়া নেওয়ার বিষয়টা আসলে এখন কি অ্যাডজাস্ট হয়ে গেছে, নাকি এখনো মুখে বলে বলে সবকিছু বুঝিয়ে নিতে হয় এখনো? ধন্যবাদ আপু, আজকের বিষয়টা অনেক চমৎকার, অনেক সুন্দর। আমাদের সমাজে আসলে প্রত্যেকটা পরিবার থেকেই প্রত্যেকটা মেয়েকে আসলে হেল্প করা উচিত। সেরকম আমিও প্রথমে তো বাবার বাড়িতে যখন ছিলাম তখন তো বাবা মার আন্ডারে ছিলাম, তারপর এখন তো হাজবেন্ডের সহযোগিতায় এই পর্যায়ে আসছি। সে অনেক ভালো এবং অনেক সহযোগী, সব কাজে সহযোগিতা করে। মোটামুটি এই যে এখনো যেমন আসছে, এসে বসে আছে, আগে বলতেছে যে লেডিস ক্লাবের জুম আড্ডা শেষ হোক তারপরে একসঙ্গে কফি খাবো। এটা একটা বড় পাওয়া আমি মনে করি একটা মেয়ের জন্য। কি সুন্দর কথাবার্তা। এবং এরকম সাপোর্ট পেলে কিন্তু আসলে এই যে যেমন সুখী নারীরা যখন আসলেই সাপোর্টটা পান তারা কিন্তু এই যে এই কথাটা বলে বেড়াতেও খুব পছন্দ করেন যে তাহলে সেই পুরুষ যিনি সাপোর্ট করেন তিনি কত সুন্দরভাবে রিপ্রেজেন্টেড হন, এবং যারা হলো পিছু টানের কারণ হন না, বরং সবসময় এগিয়ে দিতে সাহায্য করেন। এই ধরনের পুরুষদেরকে কিন্তু আমরা বরাবরই খুব মানে ভালো মানুষ হিসেবে জেনে থাকি। আমরা আলে আপুর কাছে শেষ সময়ে চলে এসেছি, যেহেতু পরিবারের সবাই যাতে পরিবারের সবাইকে সমর্থন করেন সেই বিষয়ে যদি শেষ মুহূর্তে কিছু বলতেন। না, সেটাই আমি বলতে চাচ্ছি যে আমি একজন নারী হিসেবে আমি যে সাপোর্টটা পেয়েছি, এইরকম যদি প্রত্যেকটা নারীকে প্রত্যেকটা হাজবেন্ড সাপোর্ট করে যে শুধু তুমি কাজ করো, আমি তোমার পাশে আছি, তারপরে আমাকে চা রেডি নাই কেন, খাবার রেডি নাই কেন, এত কোশ্চেন, এগুলো করলে তো সাপোর্ট হলো না। তাকে প্রেশারাইজও করা হচ্ছে, আবার তাকে সাপোর্টও, তাকে বোঝার যে একটা বিষয় সেটা নিয়ে। হ্যাঁ, সবকিছুই হবে, আগে কাজও করব, ঘরও সামলাবো, বাহিরও সামলাবো। যে আপনারা পিছ থেকে টেনে ধরবেন না, আপনারা জাস্ট সহযোগিতা করেন। আপনি যদি একটা স্টেপ একটা মহিলাকে সহযোগিতা করেন, সেই মহিলাটা কিন্তু 4টা স্টেপ আপনার পাশে দাঁড়াবে। এটাই নিয়ম যে একটা মহিলার সাথে একটু ভালোভাবে যদি হাজবেন্ড কথা বলে, একটু সাপোর্ট করে, সেই মহিলাটা দেখেন জাস্ট জলজ্যান্ত প্রমাণ যে চা খাবে একসাথে, আপা কিন্তু বলে ফেলেছে, তাই না? তো এইরকম ভাবে আমরাও কিন্তু আমাদের হাজবেন্ডকে রিপ্রেজেন্ট করি ওইভাবেই। মানে আমি সেদিন একটা আমার এক্সিবিশনেই উত্তরাতে হলো, একজনকে বলতেছে যে আমার হাজবেন্ডকে এবার অ্যাওয়ার্ড দিব, সে এত সাপোর্ট করে তাকে এবার অ্যাওয়ার্ড দেব, বুঝছেন? মানে এইভাবে তো প্রত্যেকটা ওয়াইফের মুখে আপনি তখনই স্মাইলটা দেখতে পারবেন যখন সবচেয়ে বড় সাপোর্ট হচ্ছে হাজবেন্ড। অনেক ধন্যবাদ আপু। আমরা সাবিনা আপুর কাছে ওই গ্লোটা নিয়ে শুনছিলাম, সেটা নিয়ে এখন শেষ মুহূর্তে যদি 2 লাইন বলতেন। অবশ্যই পরিবারের সমর্থন দরকার, এবং সেটা হাজবেন্ড যেমন হতে হবে, পরিবারের প্রতিটি সদস্যের প্রয়োজন। মানে আমি যখন বিপদে পড়ছি বা আমার যখন প্রয়োজন হচ্ছে, তখন আশপাশটা যদি সবাই যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয়, সেই মোমেন্টটা হতে পারে 1 মিনিটে 2 মিনিটে, সেটাও কিন্তু কাইন্ড অফ ব্লেসিং। ওই ডিফিকাল্ট মোমেন্টটা আমার জন্য অনেক ইজি হয়ে যাচ্ছে। এবং আমি আজকে এখানে বসে আছি, আমার বেবিটা অনেক ছোট, সে 6 বছরের বেবি। এই যে আমি বাসা থেকে বেরোচ্ছি, অফিস করছি, এত কিছু ম্যানেজ করছি, সামটাইমস আমার অনেক লেট হয়ে যাচ্ছে, আমার এই ছোট বাচ্চাটাও কিন্তু আমাকে সাপোর্ট করছে। ও কিন্তু মোটেও ডিস্টার্ব করছে না যে মা কেন আসছো না, তুমি না আসলে আমি খাবো না, আমি হোমওয়ার্ক করছি না, সে আসলে বুঝে নিয়েছে, এটা আপনার বোঝাপড়া তৈরি হয়ে গেছে। ডেফিনেটলি। তো আমার মনে হয় সাপোর্ট সিস্টেমটা অবশ্যই হাজবেন্ডের লাগবে, কারণ বিয়ের আগে বাবা মা ফ্যামিলি যেটা লাগবে, বিয়ের পরে হাজবেন্ড এবং সেই সারাউন্ডিং এবং বাচ্চা। যখন বাচ্চা হাজবেন্ড সাপোর্ট করে,
এর চাইতে হ্যাপি নারী আর কে হতে পারে? অনেক ধন্যবাদ। একদম শেষ মুহূর্তে আছি, লাশমি শেষ মুহূর্তে কি যোগ করবেন? আমি আসলে আপুরা সবটাই কভার করে দিয়েছেন, মানে এত সুন্দর করে বলেছেন যে আমার আসলে কিছু এখানে অ্যাড করার কিছু নেই। আসলে সবার সাথে কথা বলেই সব কিছুই আসলে ক্লিয়ার হয়ে গেছে। তবে আমি যেটা বলবো যে শুধু আমাদের এই সমাজের যদি এই চিন্তা ভাবনাটাই একটু পরিবর্তন হয়, একটু সাপোর্টগুলো যদি আমরা পাই নারীরা, তাহলে মনে হয় আমরা বিশ্ব জয় করতে পারি, এরকমই একটা ব্যাপার চলে আসে। অনেক ধন্যবাদ লাশমি, এবং অনেক ধন্যবাদ আমাদের জুমের বন্ধুরা যারা ছিলেন আমাদের সাথে, যারা আমাদের দর্শক বন্ধু হয়ে দেখছেন আমাদেরকে, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজে, নেক্সাস টেলিভিশন লিখে সার্চ করতে পারেন, সাথে যুক্ত হয়ে যেতে পারেন ৩১,০০০-এরও বেশি বড় পরিবার আমাদের নেক্সাস লেডিস ক্লাবের গ্রুপ। সেখানে আপনারা পরিবারে পিছুটা না হয়ে বরং সাহায্যকারী বন্ধুটা হয়ে দেখতে পারেন। দেখবেন যে আসলে পরিবারের যে পরিবেশ সেটাও বদলে গেছে, দেশের চিত্র বদলে গেছে, পৃথিবী বদলে যাবে একটুখানি সাপোর্ট পেলে। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।